আমার কথা লাউড এন্ড ক্লিয়ার? Yes sir. কোনো ল্যাগ হচ্ছে বা কিছু, কারণ আমার পিসি রেসপন্স স্লো করতেছে, সো এইজন্য ভাবলাম কথা ল্যাগ করতেছে কিনা। না না স্যার, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের উইক 10 আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন মোটামুটি যা শিখে ফেলছি। উইক 10 এ আমরা জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু অ্যাপ্লিকেশনস শিখব। তো সেই সেন্সে আমাদের টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন, some applications of differential equation, and of course আমরা এমন কিছু অ্যাপ্লিকেশনই দেখতে চাই যেগুলো হচ্ছে যেগুলা মোটামুটি আমাদের শেখার রুলগুলো দিয়ে সলভেবল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইনভলভ করে। তো গতদিন আমরা শুরু করেছিলাম, একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া দিয়েছিলাম আমরা সিম্পল হারমোনিক অসিলেশন রিলেটেড একটু প্রবলেমস। যেমন আপনারা বোধহয় বাক্স ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা স্প্রিং নিয়ে একটা কাজ করতেছিলাম, যেটা স্প্রিং এ যদি আমি একটা অবজেক্টকে, এটা ম্যাস হচ্ছে এম সে, এটাকে যদি ঝুলিয়ে দেই তো মোটামুটি একটা স্টেবল একটা পজিশনে এসে থাকে। এখন এটাকে যদি আমি কিছুটা টান দিয়ে ছেড়ে দেই তাহলে হয়তো সে ম্যাক্স এরকম একটা লোকেশন পর্যন্ত আসে আর উপরে এরকম একটা লোকেশন পর্যন্ত হয়তো আসে। তো বেসিক্যালি এই যে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, এই মুভমেন্টের মাঝখানে যে কোনো একটা পয়েন্টে, ফর এক্সাম্পল আপনি যদি একটু টান দিয়ে রাখেন, আপনি যদি এক্স ডিস্টেন্স পরিমাণ টান দেন, বা ও যদি এট সাম সার্টেন পয়েন্ট ওর যদি এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিস্টেন্স এক্স হয়, তাহলে হুক নামে একজন ফিজিসিস্ট ক্লেম করেছেন, এবং ইট মেক্স সেন্স যে এই এক্স এর প্রপোর্শনাল পরিমাণ একটা রেজিস্টিভ ফোর্স অপোজিট দিকে ফিল হয়, রাইট? সো আপনারা নিজেরাও ছোটবেলায় স্প্রিং দিয়ে খেলছেন, যত জোরে যত বেশি টানার চেষ্টা করেন স্প্রিং আপনাকে অপোজ করার চেষ্টা করে তত বেশি। সো এই যে রেজিস্টিভ ফোর্স, আমরা ইন্ডেক্সটা এফ আর ইউজ না করি, এটা হচ্ছে প্রপোর্শনাল টু এক্স এন্ড ইন দ্য অপোজিট ডিরেকশন, সো মাইনাস এক্স এর প্রপোর্শনাল। এন্ড প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি আমি একটা ইন্ট্রোডিউস করি, এই আমি এখন পর্যন্ত যা কিছু লিখছি এগুলো আপনাদের জন্য নতুন কিছু না, আপনারা বেসিক ম্যাথমেটিক্স এগুলো পান না, বাট ফিজিক্সে আপনারা এগুলো পেয়েছেন। এখন অ্যাপ্লিকেশন নিয়ে যখন কথা বলবো, ফিজিক্যাল ওয়ার্ল্ডের কিছু না কিছু নিয়েই তো কথা বলবো। সো ফিজিক্সের একটা এক্সাম্পল আসতেছে, দ্যাটস অল। এখন এই ইকুয়েশনটা দেখতে রাইট নাও ভোলা ভালা আপনাদের পরিচিত টার্মস ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট, আর কেটা হচ্ছে ওই স্প্রিং কনস্ট্যান্ট। বাট আপনারা জানেন যে এই এফটা হচ্ছে মাস টাইমস অ্যাক্সেলারেশন, এন্ড অ্যাক্সেলারেশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। সো এই জিনিসটা আপনাদের জানা থাকার কথা। তো সেই সেন্সে আমি যদি এখন এম দিয়ে ডিভাইড করে দেই, সো মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এক্স স্কয়ার না এক্স, এন্ড এই কে বাই এম টা, ফর এক্সাম্পল কে বাই এই কে টা একটা পজিটিভ নাম্বার, এম টা একটা পজিটিভ নাম্বার, সো এর রেশিওটা একটা পজিটিভ নাম্বারই হবে। এটা যে পজিটিভ, এটা এনশিওর করার জন্য আমি একটা স্কয়ার দিয়ে আমি এটার রেশিওটাকে নাম দিলাম হচ্ছে ওমেগা স্কয়ার। এখন ওয়াই ওমেগা স্কয়ার, মানে জেনারেলি কে এম, সো একটা এল হইতে পারতো, এ হইতে পারতো, এই ওমেগা একটা সিগনিফিকেন্স আছে। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন সলিউশন বের করব তখন দেখব এই ওমেগাটা মিনিংফুল। এখন যদি আমি এই নোটেশনটা ইউজ করে ফেলি তাহলে আমার ইকুয়েশনটা দেখতে লাগতেছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। আর অনেকেই একটু পছন্দ করে সবগুলাকে একপাশে নিয়ে এসে লিখতে, সো সবার পছন্দকে রেসপেক্ট করার জন্য আমিও সেটা করলাম। সো এইরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু ইন্ট্রোডিউস হইল। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু আমি আপনি আনি নাই, এটা নেচারের মধ্যে ইনভলভ হয়ে আছে। মানে আমি চাই আর না চাই, আমার ভালো লাগুক আর না লাগুক, একটা স্প্রিং যখন অসিলেট করতে থাকে তখন ওর ওর ডিফারেন্ট টাইমে ওর যে ডিফারেন্ট পজিশন, এটা প্রপোর্শনাল, মানে টাইমের সাথে সাথে এক্সট্রা প্রপোর্শনালি মুভ করে না। আপনারা যদি একটু স্লো মোশনে একটা ইমাজিনারি স্প্রিং কে নিজের ইমাজিনেশনের মধ্যে সিমুলেট করেন, সিমুলেশন চালান, যেটা স্প্রিং আপনার মাইন্ডের মধ্যে আপ ডাউন করতেছে, আপনি দেখবেন যে স্প্রিংটা এইরকম, মানে যখন ওর অ্যামপ্লিটিউডের শেষ মাথায় আসে তখন একটু স্লো ডাউন করে, কিন্তু যখন আবার রিটার্ন করতে করতে মোটামুটি এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে পাস করার সময় ওর স্পিড থাকে ম্যাক্সিমাম, আবার এই শেষ মাথায় আসে, এখানে আবার একটু স্লো ডাউন করে। সো এই দুইটা পয়েন্টে ওর ভেলোসিটি খুব স্লো হয়, কিন্তু এই দুইটা পয়েন্টে সে ম্যাক্সিমাম রেজিস্টিভ ফোর্স ফিল করতেছে। সে এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যত বেশি ডিসটেন্সে থাকতেছে তত বেশি তার রেজিস্টিভ ফোর্সটা বাড়তেছে, দ্যাট ইজ অ্যাক্সেলারেশনটা বাড়তেছে। ফোর্স আর অ্যাক্সেলারেশন আর বেসিক্যালি ফিজিক্সে অলমোস্ট সেম থিং, জাস্ট স্কেলড বাই এ কনস্ট্যান্ট ম্যাস। একটা নাম্বার, ম্যাস একটা নাম্বারের মতো যদি ইমাজিন করেন তাহলে ফোর্স আর অ্যাক্সেলারেশন ইন্টারচেঞ্জেবল, রাইট? জাস্ট স্কেল, একটা স্কেল ফ্যাক্টর ইনভলভড। আপনারা আমার সাথে আছেন তো, বুঝতেছেন এই পর্যন্ত, রাইট?
দুই একজন একটু আওয়াজ দেন, জাস্ট একটু ভালো লাগবে এই জন্য। ওকে, জি স্যার আসি। ওকে, সো এখন যদি এমন হইতো, এটা যদি এরকম কমপ্লিকেটেড ম্যানারে না হইতো, হয়তো খুব স্ট্রেট ফরওয়ার্ড রিলেশন আসতো, যে x ইকুয়ালস টু vt ফর্মুলার মতো করে x ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, একটা ভেলোসিটি হয়তো থাকতেছে 10 ইনটু t, এই ভেলোসিটিতে আসবে, এই ভেলোসিটিতে যাবে, এরকম একটা স্ট্রেট ফরওয়ার্ড রিলেশনও হইতে পারতো। বাট আনফরচুনেটলি আমাদের ভালো লাগতেছে না হয়তো, বাট আনফরচুনেটলি না, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড রিলেশন না, এটা এরকম একটা কমপ্লিকেটেড রিলেশন ফলো করে। দ্য থিং ইজ, ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে ফাইন, আমরা এই কোর্সে ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখছি, সেই জন্য আমাদের দেখতে একটু ভালো লাগতেছে, কিন্তু একটা যে কোনো ন্যাচারাল মানুষের জন্য আপনি চিন্তা করে দেখেন, এইভাবে একটা রিলেশন ডেসক্রাইব করলে এটা ফিজিক্যালি ফিল করা তার জন্য একটু ডিফিকাল্ট। কিন্তু কেউ যদি এক্স্যাক্টলি x ইকুয়ালস টু সাম ফাংশন অফ t, x টা t এর সাথে, আমি একটু আগে একটা ইজি, টু মাচ ইজি একটা রিলেশন লিখছিলাম আন্দাজে, সো এরকম না হোক, কমপ্লিকেটেড হোক, ফাইন, বাট একটা মিনিমাম টাইমের এক্সপ্রেশন হিসাবে x এর একটা এক্সপ্রেশন তো লাগবে আমাদের, না থাকলে ভালো লাগতো আর কি। আমরা সেটা বের করার চেষ্টা করি এখন একটু। তো d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু 0। আচ্ছা, আপনারা এই কোর্সে যা যা শিখছেন তা দিয়ে একটু ইমাজিন করার চেষ্টা করেন। আপনারা জাস্ট লাস্ট ক্লাসেই মেবি শিখছেন বা তার আগের ক্লাসে, এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, রাইট? এটা একটা লিনিয়ার ইকুয়েশন, কারণ কোনো ওই প্রোডাক্ট টার্ম নাই, রাইট? এটা একটা লিনিয়ার ইকুয়েশন, এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা কি কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট? কনস্ট্যান্ট। এখানে কোএফিশিয়েন্টটা 1, আর এখানে ওমেগা স্কয়ারটা আসলে চেহারা দেখতে একটু কেমন জানি ভ্যারিয়েবল লাগে, বাট এটা কিন্তু আসলে কনস্ট্যান্ট। এটা কিন্তু t বা x কার উপর ডিপেন্ড করে না, এটা একটা কনস্ট্যান্ট, k আর m এর রেশিও, রাইট? ওমেগা স্কয়ার হচ্ছে k বাই m, সো দিস ইজ আ কনস্ট্যান্ট, ইট ডাজ নট ডিপেন্ড অন x, ইট ডাজ নট ডিপেন্ড অন t ইদার। তাহলে এটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্টস। এটা সলিউশন কেমনে করব? উত্তরটা খুব সিম্পল, এটা অক্সিলারি ইকুয়েশন, রাইট? Yes sir. অক্সিলারি ইকুয়েশন জেনারেলি অনেকে প্রেফার করে m, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ম্যাথস আমরা একটা টার্ম ইউজ করে ফেলছি m দিয়ে, সো একটা কাজ করি, আমরা আরেকটা লেটার ইউজ করি, ল্যামডা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। এখন এখানে ল্যামডার ভ্যালু কত আসছে কে বলতে পারবে? ল্যামডার ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার হলে প্লাস মাইনাস ওমেগা লিখে ফেলতে পারতাম, কিন্তু ওমেগা স্কয়ার না, মাইনাস ওমেগা স্কয়ার। কত লেখা লাগবে? i ওমেগা, রাইট? i, জি স্যার। তাহলে কমপ্লেক্স রুটস, এবং কমপ্লেক্স রুটস এর আবার রিয়েল পার্ট কত আসছে? 0। তাহলে ওই যে yc লিখে ফেলার মতো করে আমরা লিখে ফেলতে পারি x ইকুয়ালস টু, যেহেতু কোনো yp এমনি, মানে এখানে y না x, সো xc আর xp দুইটা জিনিস আসার কথা ছিল, তাই না? x ইকুয়ালস টু, কিন্তু এখানে তো হোমোজিনিয়াস, কোনো xp আসবে না, সো খামাখা c আর p এর ঝামেলায় না গিয়ে x কে ডিরেক্টলি লিখে ফেলা যায়। আর ফরম্যাটটা কি হবে? e টু দি পাওয়ার 0t c1 sin omega t plus c2 cos omega t, right? And e to the power 0 is 1, so ultimately c1 sin omega t plus c2 cos omega t। একদম মনে হচ্ছে জানা আমরা জাস্ট লাস্ট অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলোর মতো করে আমরা একটা জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলাম। সো আমাদের হাতে মোটামুটি একটা এক্সপ্রেশন আছে x ইকুয়ালস টু c1, আর আরেকবার লিখতেছি c1 sin omega t plus c2 cos omega t, বাট c1 c2 তো বের করা লাগে। Any linear combination of sin omega t and cos omega t এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, বাট হোয়াট অ্যাবাউট দ্য ইনিশিয়াল কন্ডিশন? আপনি টেনে ছেড়ে দিয়েছেন এই মোমেন্ট থেকে, তাই না? আমি অন্য একটা কালার, আমি গ্রিন কালারে দেখাচ্ছি, টেনে ছেড়ে দেওয়ার মোমেন্টটা হচ্ছে এইটা। তাহলে এই এখন আপনার এখানে এটা ম্যাক্স যেটুকু টেনে ছেড়ে দিয়েছে সেই এক্স এর ভ্যালুটা মনে করেন a, আপনি a ডিসটেন্স টেনে তারপর হুট করে ছেড়ে দিয়েছেন, তাহলে at t equals to 0, at t equals to 0 x এর ভ্যালু কত? a। আরেকটা ব্যাপার খেয়াল করেন, at t equals to 0 ডেরিভেটিভের ভ্যালু কত? ভেলোসিটি। এক্স্যাক্টলি এই মোমেন্টে ভেলোসিটিটা কত? স্যার a। ভেলোসিটি তো a হওয়া পসিবল না, ভেলোসিটি এখানেও 0 না? ও, ভেলোসিটি এন্ড পয়েন্টগুলোতে এমনিতেও 0, মানে আপনি যদি মুভমেন্ট শুরু হওয়ার পরও কাউন্ট করেন, তাতেও এই পজিশনটা এসে বারবার মোমেন্টারিলি সে কিন্তু থামতেছে ফর এ ভেরি ব্রিফ মোমেন্ট, রাইট?
আর যদি আপনি এইভাবে চিন্তা করেন যে আপনি আঙ্গুল দিয়ে টেনে রাখছেন, জাস্ট একটু পরেই ছাড়বেন, ওই মোমেন্টের কোনো ভেলোসিটি নাই। সো dx বাই dt না লিখে আমি একটু মানে শর্টকাট নোটেশন ইউজ করা ভালো। সো আমি এখানে লিখতেছি হচ্ছে x ড্যাশ 0। তো এই হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এবং এটা আমরা কোথা থেকে পাইলাম? ফিজিক্যাল রিয়েল লাইফ সিচুয়েশন থেকে পাইলাম। মোস্ট কেসে আমরা ইনিশিয়াল কন্ডিশনটা এইভাবেই পাই। সো সেই ক্ষেত্রে আমরা এখন যদি ইনিশিয়াল কন্ডিশন এখানে ইউজ করি, প্রথমটা ফর এক্সাম্পল x of 0 equals to a, রাইট? x of 0 এর ভ্যালু কত? c1 sin 0 প্লাস c2 cos 0, রাইট সাইড হচ্ছে a। sin 0 is 0 and cos 0 is 1, তাহলে c2 equals to কত? a। তাহলে c2 এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমার লাগবে কি? c1 এর ভ্যালু। c1 এর ভ্যালু, তাহলে তার জন্য আমি অন্য কন্ডিশনটা ইউজ করব। অন্য কন্ডিশনটা হচ্ছে x dash at 0 equals to 0। এখন x dash at 0 মানে হচ্ছে d by dt of ওই যে c1 sin omega t আর c2, এখন c2 এর ভ্যালু তো a পেয়ে গেছি, বসায় ফেললাম cos omega t, এই তো। এখন এইটার ভ্যালু আমি t equals to 0 তে বের করব, and this should be 0। ডিফারেনশিয়েট করি, c1 কে বলতে পারবে ডিফারেনশিয়েট করতে হবে? cos omega t ইনটু আবার একটা ওমেগা বাইরে আসবে, তাই না, কনস্ট্যান্ট ওমেগা cos omega t। পরেরটা a cos এর ডেরিভেটিভ আবার sin মাইনাস sin omega t, কিন্তু ওই যে একটা ওমেগা বাইরে আসবে। এই পুরাটার ভ্যালু at t equals to 0, this must be 0। আর 0 বসায় দেন, c1 ওমেগা cos 0 প্লাস a ইনটু মাইনাস sin 0 ইনটু ওমেগা ইকুয়ালস টু 0। পরের ক্যালকুলেশন এখানে করি, তাহলে cos 0 এর ভ্যালু যেহেতু 1, তাহলে c1 ওমেগা, আর এখানে sin 0 এর ভ্যালু যেহেতু 0, সবকিছু 0 হয়ে যায়, তাহলে রাইট সাইড 0, আর ওমেগা একটা কনস্ট্যান্ট, তাহলে কি স্যার c1 এর মান 0? এক্স্যাক্টলি। তাহলে c1 পেলাম 0 আগের পেজে, আর c2 পেলাম a, তাহলে আলটিমেটলি x অফ t কত আসলো? a cos omega t। আপনারা যারা অলরেডি পড়েছেন তারা জানেন ফিজিক্সে এটাই কিন্তু এটার সলিউশন। x equals to a sin omega t হচ্ছে ওই ইকুয়েশনের সলিউশন। এখন এইখান থেকে আরো অনেক কিছু বের করা যায়, আমরা তো আর ফিজিক্স পড়তেছি না, তবে ছোট ছোট জিনিসপত্র হয়তো এক্সামে জিজ্ঞেস করতে পারে। যেমন এখান থেকে আপনি যেহেতু জেনে গেছেন, তাহলে এখান থেকে আপনাকে যদি কখনো বের করতে বলা হয় যে এইটা এই রিলেশন আসলে কি এক্সপ্রেস করে, ডিফারেন্ট টাইমে আমার পার্টিকেলটা বা ম্যাসটা কোন পজিশনে আছে, রাইট? t এর ভ্যালু বসাবেন, পাবেন হচ্ছে কত ডিসটেন্সে আছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে। বাট হোয়াট ইফ আপনার জানতে ইচ্ছা করতেছে ডিফারেন্ট টাইমে ভেলোসিটি কি, সেটাও বের করা যাবে। আপনি যদি ভেলোসিটি জানতে চান, v equals to simply dx by dt, ডিফারেনশিয়েট করে দিলে আসে হচ্ছে মাইনাস a ওমেগা sin omega t। মাইনাস আসলে জাস্ট ডিরেকশন এক্সপ্রেস করে। আপনি যদি ম্যাগনিটিউডে ইন্টারেস্টেড হন তাহলে ওইটা নিয়ে বদার না করলেও চলবে। এখন এইখান থেকে আরো অনেক কিছু ভি আর এক্স এর মধ্যে রিলেশন বের করা যায়। আপনি যদি স্কোয়ার করে দেন, আর এই যে a sin omega t কে যদি √1 মাইনাস a cos omega t হোল স্কয়ার, মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1, এটাকে ইউজ করে জোর করে এখানে x কে ইন্ট্রোডিউস করতে পারেন। এরকম ডিফারেন্ট জিনিসপত্র বের করা যায়। এখন আপনি যদি একটু রিয়েলাইজ করতে চান যে এই ইকুয়েশনটার সাথে স্প্রিংটা আসলে কনসিস্টেন্ট কিনা, মেক্স সেন্স কিনা, দেখেন আপনার t ইকুয়ালস টু 0 তে x এর ভ্যালুটা a হওয়ার কথা ইনিশিয়াল কন্ডিশন অনুযায়ী, তাই আসছে cos 0 এর ভ্যালু 1। সো ইনিশিয়ালি আমার এই পজিশনে স্প্রিংটা আছে, and after some time cos এর ভ্যালু যেহেতু পিরিয়ডিক্যালি, cos এর ফাংশনের চেহারা কেমন পিরিয়ডিক্যালি এরকম করে, তাই না? সো আলটিমেটলি একটা সময় এটা 0 তে আসবে, তারপর অপোজিট ডিরেকশনে নেগেটিভ সাইড চিন্তা করেন, ওখানে গিয়ে আবার ম্যাক্সে যাবে, আবার 0 তে আসবে, আবার ম্যাক্সে যাবে। সো টু এন্ড ফ্রো মোশনকে কিন্তু আমার এই ইকুয়েশনটা খুব ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করতে পারতেছে, রাইট? বুঝতে পারতেছি সবাই, নাকি কঠিন লাগতেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাদের অ্যাপ্লিকেশনস যখন আপনি নিয়ে ডিল করতেছেন, এরকম একটা ফিজিক্যাল সিনারিও থাকতে পারে। সেই ফিজিক্যাল সিনারিওটা হয়তো এমন ভাবে একটু নেচারাল ল আর কি, যেমন ভাবে ওইটা সিচুয়েশনটা যে ওটার ভেতরে কোথাও না কোথাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লুকায় আছে। হইতে পারে আপনি কোন একটা পটের মধ্যে পানি ঢালতেছেন কোন একটা সার্টেন কনস্ট্যান্ট রেটে, হ্যাঁ, ওই পটের পানির ভলিউমটা কি রেটে ইনক্রিজ পাচ্ছে, ওই রিলেটেড কিছু একটা প্রবলেমস থাকতে পারে। সো কোনো না কোনো ভাবে এটা চেহারার ভেতরে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লুকায় থাকতে পারে।
আপনাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মানে ওয়ার্স্ট কেস সিনারিওতে আপনাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাও বের করে নিয়ে আসতে হবে, দেন সলভও করতে হবে। ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে C1 C2 যা যা লাগে বের করতে হবে। আরো মাইল্ড কেস থাকতে পারে। স্যার এগুলো কি আমাদের হচ্ছে ফাইনালে এরকম কোশ্চেন দেওয়া হবে? ফাইনালে তো আপনার এখন পর্যন্ত আমরা জানি যে ফাইনাল এমসিকিউ তে হবে, যদি না ডিন স্যার আমাদের কোনো কিছু ইনস্ট্রাক্ট করেন। সো যে এমসিকিউ প্লাস হচ্ছে 5টা নিউমেরিক্যাল দিবেন বলছিলেন, ওইটার ক্ষেত্রে নিউমেরিক্যাল গুলাও হচ্ছে মানে খুব হিউজ কোশ্চেন না, হ্যাঁ মানে সো আলটিমেটলি এত বড় তার মানে এইরকম হিউজ কিছু তো আসলে এখানে দেয়া যাবে না। তাহলে তো টাইমে শেষ করা যাবে না। হ্যাঁ, কিন্তু এখানকার একটা পোরশন তো ধরেন, এটা তো আপনার তো যেটা করাচ্ছি এই অ্যাপ্লিকেশনটাই আসবে তা না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ধরেন এরকম একটা সিনারিও ডেসক্রাইব করলো, হ্যাঁ, ডেসক্রাইব করে আপনাকে এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে নিচে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখানে ওয়ার্ক করতেছে, বলে এবিসিডি 4টা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে আমি যেটা বক্স করে এখানে এই পেজে নিচে বের করছি এটা। সো এটা একটা পোরশন, এটা তো হইতে পারে। আবার এমনও হইতে পারে যেটা আমার কথা তো তখন শেষ হয় নাই আর কি, তো যেটা বলতেছিলাম যে ওয়ার্স্ট কেস সিনারিওতে আপনাদেরকে শুরু থেকে গোড়া থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করে নিয়ে আসতে হবে, তারপর সলভ করতে হবে এবং পসিবলি ইনিশিয়াল কন্ডিশন বের করে নিয়ে আসতে হবে এবং সেখান থেকে C1 C2 C3 যা লাগে বের করতে হবে। এর থেকে একটু বেটার কেস এরকম হতে পারে যে আপনাকে একটা কোয়েশ্চেন দেওয়া হইলো, আমি ফাইনালের কথা বলতেছি না, আমি একটা রেগুলার ম্যাথ এক্সামের কথা বলতেছি, ফাইনালের ব্যাপারে পরে বলবো। সো একটা কোয়েশ্চেন ডেসক্রাইব করা হইলো একটা সিচুয়েশন এবং সেখানে সামহাউ কি ল মেইনটেইন হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা বলে দিল। ফর এক্সাম্পল আপনাকে বলে দিল যে একটা রুমের মধ্যে একটা হট অবজেক্ট আছে যেটা কিনা কুল ডাউন হচ্ছে, এন্ড ওর কুল ডাউনের রেট মানে টেম্পারেচার ডিক্রিজের রেট বলে দিল প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স উইথ দ্য এনভায়রনমেন্ট, এরকম মুখে বলে দিল। তাহলে লট আসলে কিন্তু আপনাকে কিছু বের করতে হচ্ছে না। ধরেন টেম্পারেচারকে আপনি টি দিয়ে ডিনোট করতেছেন, তাহলে টাইমের রেসপেক্টে টেম্পারেচারের ডিক্রিমেন্টের রেট, যেহেতু হট বডি ডিক্রিজ করতেছে মানে মাইনাস সাইন হবে, এবং হট বডি আর রুম টেম্পারেচার ধরেন টেম্পারেচারের ভ্যালু ধরেন 3 অথবা কোশ্চেনে বললো 30 ডিগ্রি, তাহলে এখানে 3 এর জায়গায় 30 বসাবেন। তাহলে এই ডিফারেন্সের সাথে এই টেম্পারেচারের ডিক্রিজের রেটটা প্রপোর্শনাল। এটা ল্যাঙ্গুয়েজে হয়তো কোশ্চেনই বলে দিছে। ইনফ্যাক্ট আরো বেটার কেস সিনারিওতে এমনও হতে পারে একটা লিটারালি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনাকে দিয়ে দিল, মানে অ্যাপ্লিকেশন থেকে সবটুকু আপনাকে করতে হবে এরকম থেকে শুরু করে আপনাকে কিছুটা করে দেওয়া আছে এরকম পর্যন্ত যে কোনো কিছুই হইতে পারে। এখন কোয়েশ্চেন যদি বলেন তাহলে কোয়েশ্চেন এরকম আসতে পারে যে এমসিকিউ, আপনারা নিজেই চিন্তা করেন যে আপনি মনে করেন টিচার এখান থেকে কোয়েশ্চেন করবেন, কি করবেন? আপনি বলতে পারেন যে অনেক কিছু হইতে পারে আসলে, যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন রিয়েল লাইফ কেস থেকে নিয়ে আসতে হবে, আপনি এবিসিডি বলে যে নিচে কোনটা এখানে গভর্নিং ইকুয়েশন, অথবা ইকুয়েশনটা বললো যে এটা ক্যারেক্টারিস্টিক রুট গুলা কি রিয়েল নাকি কমপ্লেক্স নাকি এরকম জিজ্ঞেস করতে পারে। মানে ছোট ছোট এখান থেকে ছোট ছোট টুকরা কোয়েশ্চেন তো অনেক হইতে পারে, এটা তো শেষ নাই। সো ওর আপনি জাস্ট আইডিয়াটা নিয়ে রাখলেন এবং আপনার মাথায় আরেকটা জিনিস রাখতে হবে যে দিস ইজ নট দ্য অনলি কোয়েশ্চেন বা অনলি অ্যাপ্লিকেশন, রিলেটেড বা এই ধরনের স্টোরি বেসড আরো কিছু থাকতে পারে। স্যার হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, সো বেসিক্যালি এমন কিছু কি আসতে পারে যে ফর এক্সাম্পল মেনসুরেশন রিলেটেড, ফর এক্সাম্পল একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক থেকে আমি পানি ট্রান্সফার করব আরেকটা ট্যাঙ্কে, ছোট ট্যাঙ্কে। এখন হ্যাঁ সাজায় গুছিয়ে এরকম একটা বানানো যেতেই পারে। আচ্ছা, সো আমরা তো মেনসুরেশন দিয়ে যদি করি তখন তো ডিফারেন্ট সেট অফ অ্যাপ্রোচ রাখতে হবে। সো ওই রিগার্ডিং কোন এক্সারসাইজ কি প্র্যাকটিস করা যায়? একটা ছোট হলেও হবে। মেনসুরেট আসলে ঘুরে ফিরে আপনার মানে আপনি যে এখন বুঝতে পারছি আপনার এখন আমি বানায় একটা আমাকে বানাতে হবে, আমার রেডি নাই। ধরেন এরকম একটা কোনো কিছু স্টোরি বানাতে, আচ্ছা ভালো কথা। আমার মনে হয় একটা রেডি প্রবলেম আপনি পাইতে পারেন। উইক 5 অ্যাসাইনমেন্ট কি আপনাদের রিলিজ হয়ে গেছে বলতে পারেন? জি জি স্যার। তাহলে সেকশন 7 এর কোশ্চেনটা আপনারা একটু দেখেন। হ্যাঁ, সেকশন 7 এর এরকম একটা কোশ্চেন আছে, সলভ করার চেষ্টা করেন, না পারলে আমার সাথে হেল্প নিয়ে। অ্যাসাইনমেন্টটা তো করে দিব না, কিন্তু কিছু ক্লু হয়তো বা দিতে পারবো। মানে আমার এই মুহূর্তে বানানো রেডি নাই, জাস্ট আপনি হঠাৎ করে কোশ্চেন করেছেন তো, সো আমি রেডি রাখা করে দিতে পারতাম, বা আপনার কাছে যদি একটা কোশ্চেন থাকে রেডি তাহলেও চলতো। আছে কি? না স্যার, আমার জাস্ট মাথায় আইডিয়া আসলো, আমি বললাম জাস্ট। আচ্ছা
অনেক কিছুই বানানো যেতে পারে, যে এখানে একটা কল দিয়ে পানি পড়তেছে, পানির একটা রেট হয়তো দিয়ে দিল যে এত এত সিসি পার সেকেন্ড, এন্ড এইখানে অবজেক্টটা হয়তো বা পারফেক্টলি সিলিন্ড্রিক্যাল না, হয়তো একটু ডিফারেন্ট শেপের, হয়তো বা একটা প্যারাবোলিক শেপের। সো আলটিমেটলি এইটার হাইটটা কি রেটে ইনক্রিজ পাচ্ছে সেটা মেবি ডিরেক্টলি জাস্ট লিনিয়ার না। সো আপনাকে একটা ইকুয়েশন বলে দিল, যে আপনাকে একটা রিলেশন বলে দিল যে এটার হাইটটা ইনক্রিমেন্টের রেট হচ্ছে proportional to the radius at that point, say for example। অথবা আপনাকেই নিয়ে আসতে হইতে পারে যে এখানে আপনার dh/dt এর সাথে আপনি ওই পয়েন্টের রেডিয়াসের একটা রিলেশন ডেভেলপ করতে হবে, এরকম একটা ব্যাপার হইতে পারে না? আপনার মানে ধরেন হচ্ছে এখানে আপনার dv/dt টা কি, আপনি এরকম একটা প্যারাবোলিক জার চিন্তা করেন, আমি আন্দাজে বানাচ্ছি একটা আর কি। এখানে একটা কলের মতো আছে চিন্তা করেন, এবং এখান থেকে বলা হইলো যে 10 ইউনিট পার সেকেন্ড, 10 ইউনিট সিসি বললে তো আবার এসআই ইউনিট হচ্ছে না, গ্যাঞ্জাম হয়ে যায়, 10 ইউনিট পার সেকেন্ড মনে করেন। এসব ইউনিটের ভেজাল ফিজিক্সে করবে, ম্যাথে হচ্ছে এত ভেজাল নাই। তো তাহলে এখানে তার মানে এখানে যে ভলিউমটা কভার হচ্ছে সেটা হচ্ছে dv/dt, সেটা হচ্ছে 10, রাইট? এখন এটা হয়তো এমনই একটা শেপ, এটা হয়তো বা কার্ভের ইকুয়েশনে দেওয়া আছে কিনা আমি জানি না, কিন্তু এখানে আলটিমেটলি এখানে আপনার হয়তো বা এট এনি পয়েন্টে এই কতটুকু হাইট কভার করলো এইচ আর কতটুকু আর কভার করলো, এই এইচ আর আর এর মধ্যে একটা ডিফারেন্সিয়াল রিলেশন হয়তো আপনার এই রিলেশন থেকে প্রডিউস হয়ে চলে আসবে, বিকজ ভলিউমটা তো আলটিমেটলি এইচ আর এর সাথে রিলেটেড, রাইট? সো এটা যদি কোণ হইতো, ফর এক্সাম্পল আমি প্যারাবোলিক ড্র করছি, যদি কোণ হইতো তাহলে ভি যেরকম 1/3 পাই আর স্কয়ার, সো কোনো না কোনো ভাবে এটা রিলেটেড। সো আলটিমেটলি এইটা এখানে পুট করলে, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনি dr/dt আর dh/dt কে ইনভলভ করে একটা ইকুয়েশন পাচ্ছেন। তো সেইখানে হয়তো আপনাকে বলা হইলো যে যেই মোমেন্টে dh/dt টা এক্স্যাক্টলি সে 2, যেই মোমেন্টে এক্স্যাক্টলি dh/dt টা 2, ওই মোমেন্টের জন্য সলভ করে আর বাই করতে হবে। এখন যেহেতু এই ইকুয়েশনটার মধ্যে আর আর এইচ ইনভলভ, তার মানে এইখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে ফেললে dr/dt dh/dt দুইটাই ইনভলভ হয়ে যাবে। ওই দুইটাই যখন ইনভলভ হয়ে যাচ্ছে, তার মধ্যে একটার ভ্যালু যখন আপনাকে বলে দিচ্ছে, তাহলে ওইটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে তখন অন্যটা একমাত্র ভ্যালু রয়ে গেল। তার মানে তখন এটা আর এর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, dr/dt প্লাস ব্লা 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 কিছু একটা ইকুয়ালস টু ব্লা ব্লা ব্লা, এরকম একটা ইকুয়েশন প্রডিউস করে ফেললো। আপনাকে তখন হয়তো বা সলভ করে আর এর এক্সপ্রেশন বের করতে হবে। সো ইন টার্মস অফ এইচ হয়তো বা আর এর এক্সপ্রেশনটা বের হবে, এইচ কে একটা কনস্ট্যান্ট ইমাজিন করে। সো এইচ এর টার্মসে তখন হয়তো আপনি আর পাইলেন, তখন আপনাকে বলে দিল যে এইচ এর ভ্যালু এত হইলে আর কত, এভাবে সাজানো যেতে পারে। হ্যাঁ, একটু চিন্তা করে বের করতে হবে। আর সেকশন 7 এ এরকম একটা রেডি প্রবলেম আছে, আপনি এটা একটু দেখেন, ঠিক আছে? অলরাইট স্যার। ওকে, হ্যাঁ বলেন। না বলেন, আর পরে বলবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আমরা যে প্রবলেমটা দেখলাম, এইরকম প্রবলেম আরো এরকম হইতে পারে যে নেচারের মধ্যে কিছু একটা লুকায় আছে, যেটা ওখান থেকেই বের করতে হবে। আবার প্রবলেমের টাইপ অন্যরকম হইতে পারে যে নেচারের মধ্যেই লটা নাই, আমরা কোনোভাবে মডেল করতে চাইতেছি কিছু একটা, ওরকম ওইগুলো একটু পরে আসি। আমরা একটু ইলেকট্রিক্যাল সার্কিট রিলেটেড প্রবলেম দেখি। ইলেকট্রিক্যালে অনেকে আছেন এখানে, তাই না? কেউ কি আমাকে বলতে পারবেন ইন্ডাক্টর কি? ইলেকট্রিক্যাল কেউ আছেন? সবাই সিএসসি? না স্যার, আছে। আচ্ছা, বলতে পারবেন যে ইন্ডাক্টর কি? এটা শিখছেন এখনো, কোর্স পাইছেন? স্যার ডিসি সার্কিটে নেক্সট উইকে আছে, এখন শুরু করেন। এখনো শুরু করেনি? আচ্ছা, তাহলে তো ভালো হলো, আপনার ওভারল্যাপ হবে পড়ার একটু। ফর দ্য টাইম বিং, যেহেতু আমরা ম্যাথ কোর্স করতেছি, আমরা বেসিক্যালি ফিজিক্সও শিখবো না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও শিখবো না এখানে। সো আমরা অল্পের উপর দিয়ে যাবো, জাস্ট ওভার দ্য সারফেস। এটা একটা কয়েল, তারের কয়েল। এখন একটা তারকে যদি আমরা কয়েল করে ফেলি, ওর কিছু ইন্ডাকটিভ প্রপার্টি আসে, ওই যে ফ্যারাডের ম্যাগনেট দিয়ে আমরা অনেক কিছু দেখেছি ছোটবেলায়, রাইট? ইন্ডাকটিভ প্রপার্টির কারণে ও জাস্ট একটা রেগুলার ওয়্যারের মতো ওর নেচার আর থাকে না, ও একটু ডিফারেন্ট কিছু। তো ওর ডিফারেন্ট কিছুটা এমন যে রেগুলার একটা ওয়্যার যদি হয়, আমরা সবাই জানি যে পৃথিবীর যে কোনো ওয়্যারের মধ্যে একটা রেজিস্ট্যান্স তো থাকে, সে আর। এখন ওই ওয়্যারটা বা তারটার মধ্যে দিয়ে যদি কারেন্ট হয় আই, আর তারটার অ্যাক্রস ভোল্টেজ যদি হয় ভি, তাহলে একটা লোক আছে, সে খুব নাইস একটা ল দিয়েছে, তাই না? এই তিনটা প্যারামিটারকে রিলেট করে, V equals to IR, Ohm's law, right? Yes sir. So এইরকম নাইস একটা ল, ফিজিক্স আমরা সবাই পড়ছি হোপফুলি,
এইচএসসি লেভেল পর্যন্ত বা এ লেভেল পর্যন্ত। তো এই ওহমস ল এর মতো একটা নাইস ল এইটা আর ফলো করে না এই লোকটা, এই কয়েলটা। এটা নাম হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাকশন প্রপার্টি আছে তোর কিছু, এই জন্য নাম ইন্ডাক্টর। তো ওর অ্যাক্রসে ভোল্টেজ যদি হয় ভি আর ওর থ্রুতে কারেন্ট যদি হয় আই, তাহলে এই ভি আর আই এরকম প্রপোর্শনাল রিলেশন ফলো করে না আনফরচুনেটলি রেজিস্টারের মতো। তাহলে ওর ক্ষেত্রে ভি আর আই এর মধ্যে রিলেশন কি? উত্তর হচ্ছে ওর ভিটা আই এর সাথে প্রপোর্শনাল না, তবে আই এর রেট অফ চেঞ্জের সাথে প্রপোর্শনাল। এই ব্যাপারটা কোত্থেকে আসছে এটা আপনারা সবাই জানেন। ওই যে সেই ম্যাগনেটের ব্যাপারটা, একটা ম্যাগনেট কাছে নিয়ে নাড়াচাড়া করলে একটা কারেন্ট ইনডিউসড হয় ওর মধ্যে, রাইট? সো এখানে ফ্লাক্স, আমি বেশি ফিজিক্সে যাব না, এখানে ফ্লাক্সের ব্যাপার স্যাপার আছে যে পার সেকেন্ডে ওর মধ্যে দিয়ে কতগুলো ফ্লাক্স লাইন, একটা ম্যাগনেট যদি ধরেন ফ্লাক্স লাইন কাট করে, তাই না? ফ্লাক্স লাইন যায় ওর থ্রুতে, ম্যাগনেটিক ফ্লাক্স আর কি। সো ওই কতগুলো ফ্লাক্স লাইন যাচ্ছে এটা যদি সেম রয়ে যায় উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কোনো কারেন্ট প্রডিউস হয় না। কিন্তু আপনি যদি ম্যাগনেটটা নাড়াচাড়া করেন, তাহলে ওর ভিতরে নাম্বার অফ ফ্লাক্স লাইনস পার ইউনিট এরিয়া এটা চেঞ্জ হতে থাকে। তার প্রপোর্শনালে ওর অ্যাক্রস একটা ভোল্টেজ প্রডিউস হয়, যেই ভোল্টেজ এবং একটা কারেন্টও প্রডিউস হয়, এবং সেই ভোল্টেজ আর কারেন্টের রিলেশনটা হচ্ছে রেট অফ চেঞ্জ তাকে ইনভলভ হয়ে গেছে। সো বুঝতেই পারতেছেন কোথাও না কোথাও একটা টাইম ডেরিভেটিভ ইনভলভ হওয়ার কথা ছিল। যদি আমার এই পর্যন্ত কথা যদি সব হিব্রু লাগে আপনার কাছে এবং কিচ্ছু যদি বুঝতে না পারেন, তাতে কিছুই আসে যায় না। ম্যাথের সাথে এগুলার কোনো রিলেশন নাই। ম্যাথ বোঝার জন্য শুধু এটা জানলেই চলবে, এই বস্তুটা বা এই ইন্ডাক্টর বস্তুটা অ্যাক্রসে ভোল্টেজ আর ওর থ্রুতে কারেন্টের মধ্যে রিলেশন হচ্ছে এইটা। এন্ড যখনই কোনো প্রপোর্শনাল সাইন দেখেন, তাহলে আমাদের হাত চুলকাতে থাকে পরের লাইনে গিয়ে কি করব, একটা কনস্ট্যান্ট দিব। এইখানে এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে এল, এবং এই এলটাকে বলা হয় ইন্ডাক্টেন্স। রেজিস্টারের যেরকম সামথিং ওহম বলা থাকে, ফর এক্সাম্পল 10 ওহম, সেরকম ইন্ডাক্টেন্সের ক্ষেত্রে বলা থাকে হচ্ছে হেনরি, সাম 10 হেনরি। সো এইটা একটা কনস্ট্যান্ট নাম্বার, আপনার এর থেকে বেশি কিছু আসলে বোঝা লাগবে না। এখন এই লোকটার কারেন্ট আর ভোল্টেজের রিলেশনের মধ্যে যেহেতু ডেরিভেটিভ ইনভলভ হয়ে গেল, তার মানে বুঝতেই পারতেছেন ছোটবেলায় যখন এরকম কোন একটা সার্কিট পড়ছি, এখানে একটা ভোল্টেজ সোর্স হয়তো বা যার ভোল্টেজের ভ্যালু সে ফর এক্সাম্পল 10 ভোল্ট, আর এটা মনে করেন 2 ওহম, আর এখান দিয়ে যখন একটা কারেন্ট গেছে, তখন কারেন্ট বেচারা খুব সহজ একটা রেজাল্ট ছিল 10/2, জাস্ট 5 অ্যাম্পিয়ার, রাইট? কিন্তু এখন যদি একটু ঝামেলা করে ফেলি, এখন যদি এইখানে একটা ইন্ডাক্টর বসায় দেই, তাহলে স্টোরি চেঞ্জ হয়ে যাবে, যা তখন এই স্ট্রেট ফরওয়ার্ড রিলেশনটা আর ট্রু হবে না। আমার এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই স্টোরিটাকে ফাইন্ড আউট করা। আর বুঝতেই পারতেছেন যে এই মানে এই কেসে সার্কিটের কারেন্ট কি হবে, সোজা কথা আমি এটা জানতে চাইতেছি। এখন স্বাভাবিক রেজিস্টরে যেহেতু রেজিস্ট্যান্স দেয়া আছে, ইন্ডাক্টরেরও হয়তো একটা ইন্ডাক্টেন্স দেয়া আছে, সে ফর এক্সাম্পল 5 হেনরি। সো এরকম কিছু ডাটা দেয়া আছে। আচ্ছা 5 না দিয়ে একটু আরেকটা বেটার নাম্বার দিই, সে 1 হেনরি। সো এরকম কিছু ডাটা দেয়া আছে। এখন এই সার্কিটের কারেন্ট কত? ইন্ডাক্টরটা না থাকলে তো মানে এক লাইনও না, মানে মনে মনে আমার প্রশ্ন শেষ হওয়ার আগে আপনারা উত্তর দিয়ে দিতে পারেন, রাইট? কিন্তু এখন আর এটা এত ইজি না। তো এটা কিভাবে সলভ করা যায়? আমাদের সেভস দ্য ডে হচ্ছে আমাদের ওডি এসে আমাদের লাইফ ইজি করবে। এখানে কিভাবে দেখেন, আমরা কেভিএল কেসিএল আমরা শিখছি না, যে একটা লুপের মধ্যে টোটাল ভোল্টেজ তো 0 হয়, তাই না? ইয়েস। সো আমরা এই হাঁটি পাবা করে এখান থেকে আগাবো। সাধারণত যে কোনো একটা অবজেক্টের ঢোকার সাইনগুলা অথবা যে কোনো একটা অবজেক্টের বের হওয়ার সাইন, এখানে দেখেন কেউ যদি এই দিক থেকে ঢোকে তাহলে মাইনাস সাইন দেখতেছে, আর বের হওয়ার সময় প্লাস সাইন দেখবে। কনভেনশন হিসাবে হয় শুধু ঢোকার সাইন সবগুলো নেবেন, না হলে শুধু বের হওয়ার সাইন। আমি পছন্দ করি ঢোকার সাইনটা। আমরা যেটা করব, প্রত্যেকটা অবজেক্ট, এখানে 3টা এলিমেন্ট আছে, অবজেক্ট বলতেছি বা 3টা এলিমেন্ট আছে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স বা ব্যাটারি, একটা হচ্ছে ইন্ডাক্টর, আর একটা হচ্ছে রেজিস্টর। এই প্রত্যেকটা ঢোকার সময় ভোল্টেজটা কত আমরা দেখার চেষ্টা করতে চাই। হ্যাঁ, তো ধরেন আরেকটা ব্যাপার মাথায় রাখবো, কারেন্ট যেহেতু বেচারা এখান থেকে, এই যে আমি কনভেনশনালি ধরে নিচ্ছি যে এইভাবে কারেন্টটা ঘুরতেছে, মানে কারেন্টটা এই দিক থেকে এইভাবে যাচ্ছে, রাইট? সো যেহেতু রেজিস্টারের ভিতরে এখান দিয়ে কারেন্ট ঢুকছে আর এখান দিয়ে কারেন্ট বের হইছে, তাহলে নিশ্চয়ই এখানে হায়ার ভোল্টেজ আর এখানে লোয়ার ভোল্টেজ, না হলে কারেন্ট তো লোয়ার থেকে আবার ভোল্টেজে যেতে পারে না। একই লজিক দিয়ে আমরা ইন্ডাক্টরেরও এখানে হায়ার ভোল্টেজ এখানে লোয়ার ভোল্টেজ লিখবো। তাহলে দেখা যাচ্ছে যে ইন্ডাক্টরে ঢোকার সাইনটা পজিটিভ,
রেজিস্টারে ঢোকার সাইনটা পজিটিভ কিন্তু ব্যাটারিতে ঢোকার সাইনটা নেগেটিভ। তো আমরা ওইটি একটু এখন ইকুয়েশন ফর্মে কেভিএল কারশফস ভোল্টেজ ল বা কারশফের সূত্র বা এরকম আমরা পড়ছি তো সবাই, তাই না ফিজিক্সে? ইয়েস স্যার। কেউ কি আছে যে কারশফের সূত্র পারি না বা আগে পড়া হয়নি? পড়েছি স্যার। আচ্ছা ফাইন। তো আমি একটু অন্য কালারে চলে যাই। ধরেন এখান থেকে যাত্রা শুরু করছেন, প্রথম একটা এলিমেন্ট ফেস করলেন, ভোল্টেজ 10 ভোল্ট, প্লাস না মাইনাস, ঢোকার সাইনটা মাইনাস দিলাম। আচ্ছা যাচ্ছেন 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 যাচ্ছেন, এবার এখানে এসে আবার একটা এলিমেন্ট পেয়েছেন, এখানে প্লাস সাইন পেয়েছেন, দিলেন প্লাস। এটার ভোল্টেজ কত? উত্তর হচ্ছে এই যে আগের পেজে আমরা শিখে আসছি, ভোল্টেজটা হচ্ছে L ইনটু ডিআই বাই ডিটি। ইন্ডাকটেন্স কত হেনরি গুণ করব তার সাথে কি ডিআই বাই ডিটি। তাহলে দেখেন এখানে 1 হেনরি ইনটু ডিআই বাই ডিটি, এটা হচ্ছে এখানকার ভোল্টেজ। আচ্ছা ঠিক আছে, গেল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার এখানে একটা রেজিস্টার পেয়ে গেছে প্লাস সাইন, এবং এইখানে তো রেজিস্ট্যান্স, এটা তো ওহমস ল মানে, সো V ইকুয়ালস টু IR। তাহলে এটার ভোল্টেজটা হচ্ছে কারেন্ট I ইনটু রেজিস্ট্যান্স R, দ্যাট ইজ 2। এবং যেতে 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 আবার যেখান থেকে শুরু করছে ওখানে ফেরত আসছে, মানে লুপ শেষ। সো দিস মাস্ট বি 0। তো এটা যদি 0 হয় তাহলে এখানে একটু একটু রিঅ্যারেঞ্জ করে যদি লেখেন তাহলে দেখতে পাবেন DI বাই DT প্লাস 2I ইকুয়ালস টু 10। আপনি এটা খুব নাইস ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছেন। কে বুঝেন নাই স্যার? বলেন। আচ্ছা, এখানে যদি একটা কন্ডিশন দিয়ে দেয় যে সুইচ ক্লোজ করার আগের ইনিশিয়ালটা বলো বা সুইচ ক্লোজ করার পরে ইনিশিয়ালটা বলো, তখন কি হবে? আমরা ওখানে যাব আর কি। তো আসলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা যদি এখন, এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? এবং কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, তার মানে একটা আননোন প্যারামিটার থাকবে। তো ওই আননোন প্যারামিটারটা বের করার জন্য আমাদের ইনিশিয়াল কন্ডিশন লাগবে। এখন ইনিশিয়াল কন্ডিশনটা কি? এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। সার্কিটটা তো হচ্ছে বিগ ব্যাং থিওরি যখন হয়েছিল তখন থেকে তো আর চলতেছে না, তাই না? কোনো না কোনো মোমেন্ট ছিল যেখানে একটা সুইচিং ব্যাপার ছিল, কোনো না কোনো মোমেন্টে আমরা সুইচ অন করেছি। সো ধরা যাক এখানে একটা সুইচ আছে, এই সুইচটা অনের মোমেন্টটাকে আমরা টাইম t ইকুয়ালস টু 0 ধরলাম। তা কমন সেন্স থেকে কি মনে হয় t ইকুয়ালস টু 0 তে কারেন্টের ভ্যালু কত? 0। লজিক্যালি 0 হওয়া উচিত, রাইট? আচ্ছা ঠিক আছে, মোস্ট প্রবাবলি 0। তো এই কন্ডিশনটাকে ইউজ করে আমরা এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে চাই। তো এইটাই যদি কন্ডিশন হয় তাহলে আপনার কোশ্চেন আগে কি আর পরে কি? আগে অলওয়েজ 0 আর পরে হচ্ছে সাম ইকুয়েশন নিশ্চয়ই আসবে। আমরা দেখি একটু বোঝার চেষ্টা করি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিভাবে সলভ করা যায়। অনেক মেথড আছে, যেমন এটা অক্সিলারি ইকুয়েশন দিয়ে সলভ করা যেতে পারে, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সলভ করা যেতে পারে, কারণ ওই px ইকুয়ালস টু কি ওই ফরম্যাটেও পড়তেছে। এটা আসলে ইনফ্যাক্ট সবচেয়ে ইজি মেথড যেটা, সেটা দিয়ে সলভ করা যায়। কোনটা সবচেয়ে ইজি মেথড? ভ্যারিয়েবল সেপারেবল। সো ডিআই এর নিচে আমি এখানে একটু -2 কমন নিয়ে ফেলি, তাহলে i -5 আসে, আর এখানে রয়ে যায় হচ্ছে -2। সবাই কি বুঝতে পারছি? यस স্যার। যদি ইন্টিগ্রেট করে ফেলি তাহলে এখানে আসছে হচ্ছে ln i -5 equals to 2t plus ln a। তাহলে ln a টাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে একবারে লিখে ফেলা যায় i -5/a, আর ওখানে আসে হচ্ছে 2, এটা মাইনাস ছিল বোধহয়। সো এখন যদি আমি i টাকে সাবজেক্ট করার চেষ্টা করতে থাকি, পরের পেজে যাই, i -5/a, তো পাশে চলে আসি e টু দি পাওয়ার -2t। তাহলে i টা আলটিমেটলি i অ্যাজ এ ফাংশন অফ t আসছে হচ্ছে 5 প্লাস a e টু দি পাওয়ার -2t। তো এই হচ্ছে আমার একটা ইকুয়েশন আসছে। এখন এটা একটা আননোন প্যারামিটার, এটা প্যারামিটার বের করার উপায় আমরা অলরেডি জানি। i at 0 আমার 0 দেয়া আছে, ইউজ করি। তাহলে i at 0 যদি এখানে পুট করে দিই তাহলে 5 প্লাস a e টু দি পাওয়ার 0, রাইট সাইডে 0। তাহলে এখান থেকে আসছে হচ্ছে a equals to -5। এর ভ্যালু -5 যদি বসিয়ে দেই তাহলে i of t আসছে হচ্ছে 5 -5 e টু দি পাওয়ার -2t। এবং আপনি যদি একটু সুন্দর করে ফ্যাশনেবল ভাবে প্রেজেন্ট করতে চান 5 টাকে কমনও নিতে পারেন। তাহলে এইটা হচ্ছে আপনার i of t। এই আমাদের অঙ্কটার জন্য একটা নাইস লুকিং একটা চেহারা আসছে। এখন t equals to যদি আপনি এখানে আপনি ডেফিনেটলি আপনি যেহেতু রেড কালারে দেখাই,
আপনি এই কন্ডিশনটাকে ইউজ করেই যেহেতু এর ভ্যালু বের করেছেন, সো টি এর ভ্যালু 0 পুট করলে এখানে 0 আসার কথা। আপনি যদি পুট করেও দেখেন তাহলে 0ই আসবে। আমার কথা হচ্ছে এটা একটা এখন আমরা আমাদের ম্যাথ শেষ, আমরা কি করছি এখানে একটু সামারি করি। আমাদের একটা সার্কিট দেওয়া আছে যেটা কিনা আমাদের কারো জন্য পুরানো হইলেও কারো জন্য একটা নতুন টাইপের সার্কিট, কারণ এখানে একটা নতুন টাইপের উদ্ভট এলিমেন্ট আছে, সেটা হচ্ছে ইন্ডাক্টর। বাট সেই ইন্ডাক্টরের ব্যাপারে ম্যাথ করার জন্য শুধু এইটুকু জানলেই চলবে যে ওর ভোল্টেজ আর কারেন্টের মধ্যে এরকম একটা রিলেশন এক্সিস্ট করে। এইটুকু জানলেই আপনি ওই কেভিএল ছোটবেলায় শেখা রুল ইউজ করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করে ফেলতে পারেন। এন্ড এরপর ভুলে যান আপনি কারেন্ট বের করতেছেন নাকি আপনি হচ্ছে নারিকেল গাছে ওটা টেকনিক বের করতেছেন, কিছু আসে যায় না। আপনি জাস্ট সলভ করে আই বের করবেন আপনার জানা কোনো নিয়মে। সো ফ্রম দিস পয়েন্ট আপনি সামনের বাকি পুরো সময়টুকু ভুলে যান যে আপনি কোনো সার্কিট সলভ করতেছেন, আপনার কোনো দেখার দরকার নেই। আপনি জাস্ট একটা সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছেন আপনার জানা মেথডে, এবং সবচেয়ে ইজিয়েস্ট মেথডে। এরপরে আপনি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে একটা টিপিক্যাল ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেভাবে কনস্ট্যান্ট গুলো বের করে সেভাবে কনস্ট্যান্ট বের করছেন, এন্ড এটা হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার। এখন আমরা এখানে একটু যেহেতু সুযোগ তৈরি হয়েছে আমরা একটু ফিজিক্স বোঝার চেষ্টা করি। তো এমনিতে ধরেন একটা রেজিস্টিভ সার্কিট যখন ছিল, যে এখানে একটু দেখাইছিলাম 5 অ্যাম্পিয়ার ছিল, তাই না? সুইচ অন করার আগে ওর রেজাল্ট ছিল এরকম একটা সার্কিটের গ্রাফ দেখতে এরকম। এটা ধরেন আই ভার্সেস টি, হ্যাঁ, আই ভার্সেস টি যদি গ্রাফ আঁকেন তাহলে এরকম একটা গ্রাফ, মানে টি লেস দেন 0 তে সুইচ অন করার আগে 0 অ্যাম্পিয়ার, আর টি সুইচ অন করার মাত্রই একটা 5 অ্যাম্পিয়ার কারেন্ট ওর মধ্যে ফ্লো করতেছে। হিস্টোরিতে খালি একটা সার্টেন পয়েন্ট আছে টি ইকুয়ালস টু 0, তার আগে নো কারেন্ট, তার আগে 5 কারেন্ট, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু যদি এখন এইরকম একটা সার্কিটের জন্য আমি একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি ব্যাপারটা কেমন, তাহলে কি হবে? এক্স্যাক্টলি টি ইকুয়ালস টু 0 তে কারেন্ট 0, আর এখন ই টু দি পাওয়ার মাইনাস টি এর বা মাইনাস 2t এর গ্রাফটা ডিক্রিজিং, কিন্তু আগে একটা মাইনাস সাইন দেওয়াতে এটা ইনক্রিজিং হয়ে যাবে। সো এইটা দেখতে একটু এইরকম একটা গ্রাফ আসবে। এখন কথা সেটা কি আজীবন ইনক্রিমেন্ট পাবে? যেমন এই গ্রাফটা দেখছি যে আজীবন 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এই গ্রাফটা কি আজীবন এরকম যেতে যেতে ইনফিনিটি কারেন্ট হবে? যদি ইনফিনিটি কারেন্ট হইতো তাহলে আমরা নোবেল প্রাইজ পেয়ে যেতাম। আমরা এই কয়েকজন যারা এখানে বসে আছি আমরা কয়েকজন মিলে নোবেল প্রাইজ পেয়ে যেতাম, হ্যাঁ, কারণ আমরা ইনফাইনাইট পরিমাণ পাওয়ার জেনারেট করার মেশিন বের করে ফেলছি। কিন্তু আসলে তা তো হবে না। তো কি করা যায়, এটা কি হবে বোঝার চেষ্টা করি। ওই যে আমরা ক্যালকুলাসের লিমিট তো শিখছি, তাই না? সো লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি আই অফ টি, এটা যদি আমরা একটু বের করি এই অঙ্কের জন্য, তাহলে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি 5 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t। এখন তো টি টেন্ডস টু ইনফিনিটি পুট করলে এই এক্সপ্রেশনটা কত হয়? 0 না? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তো 0 নাকি? জি স্যার। তাহলে খালি 5 অ্যাম্পিয়ার আসছে। এর অর্থ হচ্ছে এটা আজীবন বাড়বে না, কোথাও না কোথাও একটা 5 অ্যাম্পিয়ার মার্ক আছে, যেই 5 অ্যাম্পিয়ার মার্কে গিয়ে এটা স্যাচুরেটেড হবে। আচ্ছা, এইবার আমরা একটু পিছনে ব্যাক করব। আমরা অনেকক্ষণ ধরে এই কালো বক্সটাকে বা কালো গোল্লাটাকে ইগনোর করছি, অ্যাজ ইফ এটা কিছুই না। মানে আগে রেজিস্টার বাদে আমার কাছে কিছু ছিল না, ওকে দাম দিছি, এখন আমি ইন্ডাক্টরকে পাই, রেজিস্টারকে ভুলে গেছি। কিন্তু এখন আমাদেরকে আবার রেজিস্টারের কাছেই ফেরত যেতে হবে। একটু দেখেন এইখানে রেজাল্টটা কত। নরমাল যদি ইন্ডাক্টর না থাকতো তাহলে কত হইতো? 5 অ্যাম্পিয়ার, রাইট? বুঝতে পারতেছি সবাই কি বলতেছি আমি? ইয়েস স্যার। আমরা সিম্পলি কোনো ইন্ডাক্টর যখন আঁকি নাই, এখানে আমি একটা নরমাল টান দিয়ে একটা লাইন ড্র করা ছিল, মানে ওয়্যার জাস্ট, তখন এই সার্কিটের কারেন্ট ছিল 5 অ্যাম্পিয়ার। আর এইমাত্র দেখলাম এই যে টি টেন্ডস টু ইনফিনিটি দেওয়ার পর এখানেও আসছে 5 অ্যাম্পিয়ার। তার মানে কি? তার মানে ফিজিক্যালি আপনার এই সার্কিটটা সুইচ অন করার পর কিছুক্ষণ পর্যন্ত ইন্ডাক্টরের এফেক্ট থাকে, কিন্তু একটা সময় আসে উইথ টাইম। এখন রিয়েল লাইফে ইনফিনিটি বলতে ইনফিনিটি পর্যন্ত যাওয়া লাগে না, একটা 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট 5 মিনিট একটা সার্টেন টাইম পর ওইটি হিউজ টাইম হিসাবে। যেমন আমরা ছোটবেলায় প্র্যাকটিক্যাল করার সময় মানুষের একটা ব্যাপার ছিল যে লাইট সোর্সকে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যেতে হয়। তো আমরা ডার্ক রুমে প্র্যাকটিক্যাল করতাম, আমরা ইনফাইনাইট ডিস্টেন্সে নিতাম না, আমরা 3-4 পা পিছনে গিয়া বলতাম ইনফাইনাইট ডিস্টেন্সে চলে আসছি। এন্ড তখন ওই যে প্যারালাল লাইনের যা অকারেন্স সেগুলো আমরা এই ফেনোমেনাগুলো দেখতে পাইতাম আর কি, বিকজ তখন অলমোস্ট প্যারালাল লাইনই আসতো দূর থেকে। এটাও সেরকম ইনফাইনাইট টাইম পর, তার মানে লিটারালি ইনফাইনাইট টাইম যাওয়া লাগবে না, এই 2-4 মিনিট পরেই দেখবেন আর কি ইনফাইনাইট টাইমের ইকুইভ্যালেন্ট কিছু একটা হয়ে গেছে। তো তখন এই সার্কিটটা এরকম একটা সার্কিটের মতো বিহেভ করে, অ্যাজ ইফ ইন্ডাক্টরটা নাই। উইথ টাইম আস্তে আস্তে এটা
নরমাল একটা রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করে অ্যাজ ইফ ইন্ডাক্টরটা নাই। তার মানে আপনারা এইমাত্র জানেন ইন্ডাক্টর এমন একটা কিছু যেটার থ্রুতে কারেন্ট পাস করতে দিলে কিছুক্ষণ পর ও একটা সলিড ওয়্যার হয়ে যায়, মিস্টার নোবডি হয়ে যায়। অলরাইট, চার্জ নিয়ে স্টোর করে পরে আবার ডিসচার্জ করে দেয় এই টাইপের। আপনি ইন্ডাক্টরের ক্যাপাসিটরের মধ্যে কি একটু কনফিউজ হতেছেন? না স্যার, কারণ জিনিসটা হচ্ছে যে এখানে তো ম্যাগনেটিক ফ্লাক্সটার থেকে ও কারেন্ট ফ্লাকচুয়েশন করছে কিছু, ওখান থেকে কনজিউম করছে, তারপরে কিছুক্ষণ পর আবার কারেন্টের ফ্লোটা কনস্ট্যান্ট হয়ে গেছে, যেটা মানে ওটার এক্সিস্টেন্স থাকা না থাকা ইকুয়াল করে দিছে, রাইট? হ্যাঁ। সো এটা যে ইনিশিয়ালি যে কিছু কনজিউম করছে সেটার কোনো ইমপ্যাক্ট ফেলতেছে না এখানে পরে? বেসিক্যালি মানে আমি আপনার কোয়েশ্চেন পুরোপুরি ক্লিয়ার না, বাট আমি যতটুকু বুঝছি সেখানে একটা সার্টেন টাইম পর্যন্ত ওর বিহেভিয়ারটা থাকে ট্রানজিয়েন্ট, মানে ও স্টেবল বিহেভিয়ার আসতে পারে না, ওর বিহেভিয়ার টাইম ডিপেন্ডেন্ট থাকে। কিন্তু আফটার দ্যাট সার্টেন টাইম ওর বিহেভিয়ারটা হয়েছে স্ট্যাটিক বা স্টেবল। ওকে, এখন যখন স্টেবল হয়ে যায় তখন আর পেছনে তাকায় কোনো লাভ নাই, কারণ কোনো হিস্ট্রি থাকে না। বাট এইটুকু টাইমের মধ্যে ইন্ডাক্টরের নেচারটা আমরা দেখতে পাই। এখন ইন্ডাক্টরের মানে বেসিক্যালি ইন্ডাক্টর যেটা করে, ইন্ডাক্টরের বিহেভিয়ারটাকে আপনি এইভাবে ডেসক্রাইব করতে পারেন যে ও আসলে ভোল্টেজ ডিফারেন্স থাকতে দেয় না, ও ভোল্টেজ ডিফারেন্স পছন্দ করে না। ভোল্টেজ ডিফারেন্স, আচ্ছা এখন যে আলোচনাগুলো চলতেছে, হ্যাঁ বাকিরা ভয় পেন না, এটা হচ্ছে উনি জানতে চাইছেন বলে আমরা বলতেছি, বাট এটা আমাদের এই কোর্সের সাথে রিলেটেড না। এখানে যেটা হয় যে ভোল্টেজ ইন্ডাক্টরটা ভোল্টেজ ডিফারেন্স থাকুক পছন্দ করে না। ব্যাপারটা কিভাবে দেখেন, সো ও চায় যে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স 0 হয়ে আসুক। আর ভোল্টেজ ডিফারেন্স 0 হওয়ার মানে কি? শর্ট সার্কিট, রাইট? জি স্যার। ও এই জন্য শর্ট সার্কিট হইতে চেষ্টা করে। সো ইন্ডাক্টরের যেহেতু সে মানে ফ্লাক্সের রেট অফ চেঞ্জের সাথে ও চেঞ্জটা আসে, তো এইটার কারণে আলটিমেটলি ওর নেচারটা এমন ভাবে চেঞ্জ হয় যে ও ভোল্টেজ ডিফারেন্সের এগেইনস্ট কাজ করে। ওই যে আলটিমেটলি আমরা সে ওই যে লেন্সের ফর্মুলা, একটা লেন্স নাকি লেন্স মেবি, ওই ফ্যারাডের লর সাথে সাথে আরেকটা ল ফিজিক্সে পড়ানো হয়, আমি অনেক আগে পড়ছি তো ভুলে গেছি। তো সেখানে একটা কিছু এরকম বলা হয় যে ওইটা মানে অনেকে বলে যে তাহলে কি ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ প্রডিউস হয়, তাহলে কি ওই কনজারভেশন অফ এনার্জি তো এখানে মানতেছে না, বাট আসলে কনজারভেশন অফ এনার্জি মানতেছে। ও জাস্ট নিজেই নিজের এক্সিস্টেন্সের এগেইনস্টে ওয়ার্ক করে। ওর মধ্যে ফ্লাক্স কাটের কারণে ভোল্টেজ ক্রিয়েট হয়, রাইট? ও নিজেই নিজের এগেইনস্টে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট করে অপোজিশন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে, সো দ্যাট ভোল্টেজ ডিফারেন্সটা না থাকে। সো আলটিমেটলি প্লাস মাইনাস কাটাকাটি হয়ে কনজারভেশন অফ এনার্জিটা আপনার হচ্ছে মেইনটেইন হয়। সো এইটার একটা নাম আছে যেটা হচ্ছে লরেন্স ল আর লেন্স ল, আমি কোনটা বলি? লেন্স ল মনে হয়। আচ্ছা, তো এনিওয়ে এখন আমরা আরেকটা সার্কিট নিয়ে একটু কাজ করব। তার আগে আমরা একটু ক্যাপাসিটর বলে একটা এলিমেন্ট আছে সেটাকে শিখবো। ক্যাপাসিটরটা সাধারণত এইরকম একটা সিম্বল দিয়ে সার্কিটে দেখানো হয়। ক্যাপাসিটর আসলে যা ড্র করছি তাই। আপনার কাছে ধরেন দুইটা প্লেট আছে, দুইটা ইলেকট্রিক দুইটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের প্লেট আছে, ধরেন লোহার প্লেট বা এরকম কিছু কপার প্লেট। এন্ড এই দুইটা প্লেটের মধ্যে আপনি একটা ওয়্যার কানেক্ট করছেন, কানেক্ট করে একটু চার্জ ব্যাটারি লাগে এখানে চার্জিং করতেছেন। সো এটা যেহেতু ব্যাটারি প্লাস টার্মিনাল, এটা যদি ব্যাটারি মাইনাস টার্মিনাল, তো এখানে কিছু প্লাস চার্জ জমে, এখানে কিছু মাইনাস চার্জ জমে। এরপর আপনি একদম মানে খুব কি বলবো সেলফিশ বিহেভ করে ব্যাটারিটা কাজ শেষ হয়ে গেছে, এখন নিয়ে চলে যান বাসায়। এখন এই বেচারা দুইজনের মধ্যে তো চার্জ স্টোর হয়ে আছে, অ্যাজ লং অ্যাজ ওইখান থেকে কোনো একটা কানেকশন যদি না দেওয়া হয়, এই চার্জটা ফ্লো করার কোনো জায়গা পায় না, সো চার্জটা স্টোর হয়েই থাকে। তো সেই সেন্স এইটা নামই ক্যাপাসিটর। এইখানে কতটুকু চার্জ স্টোর হবে সেটা খুব সিম্পলি একটা কমন সেন্স অ্যাপ্লাই করেন। আপনি ইনিশিয়ালি যে ভোল্টেজ দিচ্ছেন সেইটার সাথে ভোল্টেজ যেটা দিচ্ছেন সেটার সাথে প্রপোর্শনাল হবে যে আপনার কতটুকু চার্জ স্টোর হবে। চার্জটা দেন এখানে প্লাস কিউ, আর এটা ইকুয়াল এন্ড অপোজিট চার্জ হওয়ার কথা, তাই না? সো চার্জটা ভোল্টেজের সাথে প্রপোর্শনাল হয়। সো কিউ হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে সি, এইটার নাম দেওয়া হয় হচ্ছে ক্যাপাসিট্যান্স। এইগুলো ফিজিক্সে আপনাদের পড়ার কথা। তো আবার আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কারেন্ট হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ, রাইট? তাহলে একটা ক্যাপাসিটরের মধ্যে যদি কোনোভাবে এখন আপনি এখানে একটা রেজিস্টর দিয়ে
একটা ভোল্টেজ সোর্স দিয়ে কোনো কিছু একটা দিয়ে যদি আপনি একটা এখন সার্কিট কমপ্লিট করে ফেলেন, তাহলে এখানে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, বিকজ এখানে চার্জ স্টোর হয়ে আছে। এই চার্জটা তো নিউট্রালাইজ হওয়া লাগবে, সো এখান থেকে প্লাস চার্জে সেখানে মাইনাসে মিলতে থাকবে, অথবা কেউ কেউ কনভেনশনাল এইভাবেও চিন্তা করতে পছন্দ করে যে মাইনাস চার্জগুলো এখান থেকে এসে এখানে গিয়ে ফিল আপ করবে, রাইট? মোট কথা আপনার এক জায়গায় চার্জ প্লাস আর এক জায়গায় চার্জ মাইনাস রেখে দিয়েছেন, কোন একটা কানেকশন পাওয়া মাত্র তারা যোগাযোগ করে নিউট্রাল হয়ে যাওয়ার চেষ্টা করে। এটা ছোটবেলা থেকে আমরা জেনে আসতেছি। তাহলে কারেন্ট যদি হয় ডিকিউ বাই ডিটি, তাহলে এই যে কানেক্ট করে দিলেন, চার্জ ফ্লো করতেছে, চার্জের ফ্লো ইজ কারেন্ট, রেট অফ চেঞ্জ অফ চার্জ হচ্ছে কারেন্ট, রাইট? এটি কারেন্টের বেসিক ডেফিনেশন। সো কিউ এর এক্সপ্রেশনটা আপনি সিভি এখানে পুট করে দেন, আর সিটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসেন। তাহলে আমরা একটা মজার জিনিস জানতে পারলাম যে কোন একটা সার্কিটে যদি আপনি এরকম জাস্ট দুইটা পাতের মতো বা প্লেটের মতো কানেক্ট করে দেন, which is basically this is actually capacitor, just a pair of plates. তো সেই ক্ষেত্রে ওর অ্যাক্রসে ভোল্টেজ যদি হয় ভি আর ওর থ্রুতে কারেন্ট যদি হয় আই, তাহলে এই ব্যাটাও আবার একটু ঘাটতারা ব্যাটা। এরও কারেন্ট আর ভোল্টেজের রিলেশনটা ওমস লর মতো স্ট্রেট ফরওয়ার্ড না, রিলেশনটা হচ্ছে আই ইকুয়ালস টু সি ডিভি বাই ডিটি। ইন্টারেস্টিংলি কারেন্ট ভোল্টেজের রেট অফ চেঞ্জের প্রপোর্শনাল, জাস্ট অপোজিট অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টর ছিল ভোল্টেজ কারেন্টের রেট অফ চেঞ্জের প্রপোর্শনাল, এখানে হচ্ছে কারেন্ট ভোল্টেজের রেট অফ চেঞ্জের প্রপোর্শনাল। এখন আমি আর কোনো ফিজিক্সের কথাবার্তা যা ক্যাপাসিট্যান্সের ইউনিট কি না কি কিছু বলা লাগবে না, আমি আর কোনো ফিজিক্সে না গিয়ে আমি যদি একটা সার্কিট বানায় দিই, এখন একটা সার্কিট আমি ইন্ডাক্টরও দিলাম, শুধু ক্যাপাসিটর দিয়েও সার্কিট বানানো যেতে পারে। আপনারা নিজে নিজে একটু চেষ্টা করেন এরকম বানায় বানায় চিন্তা করতে। আমি একটা ইনফ্যাক্ট আমি কোনো ভোল্টেজ কানেকশন দিলাম না, আমি ওর ডিসচার্জিং রেট নিয়ে কথা বলতে চাই। সো ধরেন এইটা 1 হেনরি, কথার কথা এইটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সও মনে করেন 1 ইউনিট। হ্যাঁ, এটা ক্যাপাসিটর মেবি ফ্যারাডে বা কিছু একটা ইউনিট, আমি ভুলে গেছি। আর এটা ধরেন রেজিস্ট্যান্স ধরেন হচ্ছে আগের মতোই 5 ওহম, না কত দিছিলাম তখন, 2 দিছিলাম মনে হয়, 2 ওহম ধরেন। এখন এই সার্কিটের কারেন্ট কত আমাকে বের করতে হবে। তাহলে আগের মতো বা করে যদি আমি কিছু একটা চেষ্টা করি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার চেষ্টা করি, তাহলে বুঝতেই পারতেছেন যে প্রত্যেক এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ লাগবে, তাই না? তো ধরেন কথার কথা এইটার অ্যাক্রসে ভোল্টেজের নাম দিলাম ইন্ডাক্টরের ভোল্টেজ ভিএল, এইটার অ্যাক্রসে ভোল্টেজের নাম দিলাম ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি, আর এইটার অ্যাক্রসে ভোল্টেজের নাম দিলাম রেজিস্টরের ভোল্টেজ ভিআর। আর এইখানে কোনো ব্যাটারি নাই, সো বেসিক্যালি ভিএল প্লাস ভিসি প্লাস ভিআর মাস্ট বি 0। এন্ড বেসিক্যালি ভোল্টেজ মানে কোথাও কোনো ভোল্টেজ আছে, তার কারণ হচ্ছে ইনিশিয়ালি এটা কোনো না কোনোভাবে চার্জ ছিল, কোনো ব্যাটারি দিয়ে হয়তো ওকে চার্জ করে তারপর সার্কিটটা হয়তো বা কানেক্ট করছি at t equals to 0। সো এখানে কোনো একটা সুইচিং মোমেন্ট হয়তো বা আছে at t equals to 0 তে। এখন এইখানে কেভিএল ইকুয়েশনটা এত সিম্পল। এখন ভিএল কি, আই ডিভি কি লিখতেছি আমি, ইন্ডাক্টরটা হচ্ছে এল ডিআই বাই ডিটি, তাহলে 1 ইনটু ডিআই বাই ডিটি প্লাস ভিসি প্লাস ভিআর, এটা হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর ওহমস ল, সো আই ইনটু 2 ইকুয়ালস টু 0। এখন এই ভিসিটা কি হবে, ভিসির ব্যাপারে তো আমরা এখানে জেনে আসছি যে এই ভোল্টেজটার ডেরিভেটিভ আবার কি হয়, কারেন্ট হয়। সো আমাদের এখন এইখানে এর সাথেও কারেন্টের একটা রিলেশন আছে, কিন্তু রিলেশনটাকে যদি আমি এখন সাবজেক্ট যদি ভি কে করতে চাই, তাহলে আবার 1/c ইন্টিগ্রাল অফ আই ডিটি ইন্টিগ্রেশন এসে পড়ে। আমরা তো ইন্টিগ্রেশন আনতে চাচ্ছি না, তাহলে একটা কাজ করি, একটা আরেকটা রাস্তা আছে, আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করে দিই আরেকবার টি এর রেসপেক্টে। তাহলে প্রথম টার্মটা হয়ে যায় সেকেন্ড ডেরিভেটিভ, পরের টার্মটা হয়ে যায় হচ্ছে ডিভিসি বাই ডিটি, আর লাস্টের টার্মটা হয়ে যায় হচ্ছে ডিআই বাই ডিটি। এখন দেখেন আপনি যদি এখানে মনে মনে একটা 1 চিন্তা করেন, তাহলে সি ডিভি বাই ডিটি এক্স্যাক্টলি আই এর ফর্মুলা, আগের পেজে যে আই এর ফর্মুলাটা দেয়া আছে। সো আমি মাঝখানে একটু বুদ্ধি করে কিন্তু এখানে আই নিয়ে আসতে পারলাম। এখন আপনি একটু রিঅ্যারেঞ্জ করে সাজালে এটা আসলে কি ইকুয়েশন, এটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট। এটার অক্সিলারি ইকুয়েশন হচ্ছে
m স্কয়ার প্লাস 2m ইকুয়ালস টু 0। এখন m হচ্ছে দুইটা রুট -1 বাকি কথা আগের মতই পুরানো। আপনি এখন সেইখান থেকে আপনি লিখে ফেলতে পারেন যে i of t must be c1 e to the power minus t plus c2 t e to the power minus t। এখন এই সার্কিটের কিছু ইনিশিয়াল কন্ডিশনস হয়তো দেয়া থাকবে, যেহেতু শুরুতেই একটা চার্জের ইনভলভমেন্ট ছিল এখানে, তার মানে একদম ফার্স্ট ইনস্ট্যান্টে কিছু কারেন্ট, একদম স্টার্টিং একটা কারেন্ট তার মানে থাকবে, জিরো হওয়ার কথা না। সো হয়তো i of 0 ইকুয়ালস টু কোন একটা 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর ধরেন কোন একটা i dash of 0 0 অ্যাম্পিয়ার দেওয়া আছে কিছু একটা। তো এই ডাটাগুলো ইউজ করে একটু কষ্ট করে ভ্যালু বসায় বসায় আপনি c1 c2 বের করবেন, কোনটা কোন আলটিমেটলি এইখানে একটা সলিউশন আসবে। মোট কথা এই দুইটা এক্সাম্পল দিয়ে আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে ছোটবেলা থেকে চিনে আসা কমন একটা সার্কিট এলিমেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স। ও আসলে ভদ্র ছিল, কিন্তু এই যে দুইটা বেয়াদব আমরা এখন নতুন জুটছে আমাদের কপালে, একটা হচ্ছে ইন্ডাক্টর, একটা হচ্ছে ক্যাপাসিটর। এরা একটু বেয়াদব, এদের কারেন্ট ভোল্টেজের রিলেশনটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ করে রিলেটেড, যার কারণে ওদের সাথে ওদেরকে কোনো সার্কিটে যদি প্রেজেন্ট দেখেন তাহলে ওইটার কিছু কারেন্ট বা ভোল্টেজ সলভ করে যখন বের করতে হয় তখন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হেল্প লাগতে পারে। এখন অনেক কম্বিনেশন এখানে আসতে পারে, হইতে পারে আমি একটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে একটা দিয়ে দিই, হোমওয়ার্ক হইতে পারে শুধু একটা ইন্ডাকটিভ সার্কিট, একটা এরকম একটা ইন্ডাকটিভ সার্কিট আছে, ধরা যাক বলা হইলো যে একদম শুরুতে কিউ এর ভ্যালু একটা চার্জ এখানে দেওয়া আছে সে 100 কুলম, একদম t ইকুয়ালস টু 0 তে 100 কুলম চার্জ বলা আছে, আর এখানে একটা সুইচিং হবে হচ্ছে t ইকুয়ালস টু 0 তে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। সো একদম সুইচিং মোমেন্টে এই চার্জের কারণে এখানে কোনো একটা ভোল্টেজ আগে থেকে স্টোর হয়ে আছে, ওই ভোল্টেজটা এরপর এখানে ড্রপ হওয়া শুরু করবে রেজিস্টরে, ধরেন এটা 2 ওহম দেওয়া আছে। সো আলটিমেটলি কিউ অফ টি টা কত হবে, এরকম একটা কোশ্চেন আসতে পারে, বা আপনি একটু চিন্তা করবেন আপনার এখানে রিলেশনটা কোনো না কোনো ভাবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসতে হবে কিউ এর। সো এখানে ডিকিউ বাই, এখন এখানে যেহেতু একটা এলিমেন্ট তাহলে বুঝতেই পারতেছেন ফার্স্ট অর্ডার ইকুয়েশন আসবে। সো ডিকিউ বাই ডিটি এর একটা ফার্স্ট কিউ এর একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে এখানে ইনভলভ হবে। এটা একটু চেষ্টা করেন, এটা চেষ্টা করে যে পারবেন আমাকে স্ল্যাকে দেখায়, না পারলে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব, বা যদি অনেকে না পারেন তাহলে না হয় আমি এটার একটা সলিউশন অল্প আধা পেজের সলিউশন হবে, আমি ছবি তুলে দিয়ে দিলাম। হ্যাঁ, বাসায় একটু চেষ্টা করব। ওকে সবাই? ওকে স্যার, ঠিক আছে। यस স্যার। ওকে, এখন একটু এক সেকেন্ড। ওকে, এই পর্যন্ত আমরা যা যা শিখলাম সবই হচ্ছে নেচারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অটোমেটিক ইনভলভ হয়ে আছে। আমি ইন্ডাক্টরে মারপিট করে করলেও ওকে বলতে পারবো না যে তুমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফলো না করে অন্য কিছু ফলো করো, ওভাবেই তৈরি। আল্লাহ এভাবেই দুনিয়া বানাইছে, ইন্ডাক্টরকে আল্লাহ এভাবেই বানাইছে, কিছু করার নাই। কিন্তু কিছু করার মতো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশনও আছে। ফর এক্সাম্পল ধরেন পপুলেশন, জনসংখ্যা একটা এলাকার, এরকম প্রবলেমকে আমরা বলি মডেলিং প্রবলেম। এই মডেলিং অবশ্যই লেম জোক আর করলাম না, এই মডেলিং সেই মডেলিং না, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে মডেল করা। যে একটা পপুলেশন একটা জায়গায়, ধরেন এটা একটা ম্যাপ, এর মাঝখানে অনেক মানুষ আছে, বাংলাদেশ যদি হয় তাহলে অনেক অনেক মানুষ আছে। তো এইখানে কোন একটা মোমেন্টকে টি ইকুয়ালস টু 0 ধরেন, যেই মোমেন্টে আপনি কাউন্টিং শুরু করতেছেন ওই মোমেন্টে টি ইকুয়ালস টু 0 ধরেন, ওই মোমেন্টের পপুলেশনটা মনে করেন হচ্ছে পি নট। তার মানে পপুলেশনকে আমি অ্যাজ এ ফাংশন অফ টাইম চিন্তা করতেছি, যেখানে কিনা at t equals to 0 পপুলেশনের ভ্যালুটা মনে করেন p নট। এই অবস্থায় আফটার সাম টাইম t ইন ফিউচার, এখন না, ইন ফিউচার পপুলেশন কত হবে আপনি প্রেডিক্ট করতে যাচ্ছেন। এখন কি দিয়ে প্রেডিক্ট করবেন? কোন একটা ফর্মুলা বা ইকুয়েশন তো লাগবে যেখানে ভ্যালু পুট করবেন। ধরেন আজকে থেকে 1 বছর পর পপুলেশন কত হবে বের করতে চাচ্ছেন, টি এর ভ্যালু 1 পুট করবেন। টি এর ভ্যালু 1 পুট করে দেখতে চাবেন যে কত, এমন একটা ফর্মুলা আপনার লাগবে যেখানে টি এর ভ্যালু 1 পুট করলে পপুলেশনের ভ্যালু দিয়ে দিবে 1 বছর পর। সো আসলেই 1 বছর পর দেখা যাবে ওই সময় গুনলে ওই পপুলেশনটাই হইছে। আচ্ছা, আপনি আমরা যেমন একটা ফর্মুলা বললেই তো হবে না, কে কিভাবে কোন জায়গায় কতগুলা বেবি হচ্ছে না হচ্ছে, কত লোক মারা যাচ্ছে, অনেক ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করতেছে পুরো ব্যাপারটা। সো আপনি ফর্মুলায় অল পসিবল প্যারামিটারকে এনে ফর্মুলা বানাতে পারবেন, আপনাকে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ডেভেলপ করতে হবে। এবং এই ধরনের কেসগুলোতে আমরা ফর্মুলাটা ডেভেলপ করি হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে। এবং ফর এক্সাম্পল ইজিয়েস্ট যে
ইকুয়েশনটা দিয়ে মডেল করার চেষ্টা করা যেতে পারে। ইনফ্যাক্ট একটা ভদ্রলোক বেশ কয়েকশো বছর আগে এটা করছেন, সেই ম্যালথাস বা সামথিং, ওনার নামটা আমি ভুলে গেছি কি, কিন্তু তার মডেলটার নাম হচ্ছে ম্যালথাসিয়ান মডেল। হ্যাঁ, ম্যালথাসিয়ান মডেল। তো ওনার নামটা এখানে এই সিয়ানের ইয়ানের আগ পর্যন্ত অংশটুকু দিয়ে ওনার কোনো একটা নাম ছিল হয়তোবা। এই ম্যালথাসিয়ান মডেলটা দেখতে কেমন, এটার আরেকটা নাম আছে এক্সপোনেনশিয়াল মডেল, কেন একটু পরে বুঝবেন। উনি খুব সিম্পল চিন্তা করছেন যে ভাই এই মুহূর্তে যতগুলা লোক আছে তারই প্রপোর্শনাল হবে যে কি হারে আমার পপুলেশনটা বাড়বে, রাইট? লোক বেশি থাকলে লোক বাড়ার রেটটাও বেশি হবে। এটা কি বুঝতেছেন? কমন সেন্স। এই ব্যাপারটা কি সবাই রিয়েলাইজ করতে পারতেছেন? প্রথম একদম শুরুতে যখন অ্যাডাম আর ইভ ছিল তখন পপুলেশন গ্রোথ রেট খুব কম ছিল, রাইট? খুবই কম ছিল। সো মানে এখন তো অনেক হবে। সো বিপি বাই ডিটি শুড বি প্রপোর্শনাল টু পি। তো প্রপোর্শনাল দেখলে আমার চুল কাটছে হাত। আমি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি এখানে বসাচ্ছি, সে ফর এক্সাম্পল এপি। আচ্ছা, এখন এই এর সাথে এই মডেলটা এটা কিছুটা আপনার কাছে সেন্স মেক করতেছে, তাই না? এটা সাউন্ডস ওকে, রাইট? আসলেই তো তাই। এখন যতজন আছে তার সাথে প্রপোর্শনাল হওয়া তো উচিত। তো কিছু সোফার এখন পর্যন্ত সাউন্ডস ওকে, কিন্তু আমরা কিছুক্ষণ পর গিয়ে দেখবো যে আসলে খুব আহামরি ওকে এটা না। দেখেন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা সলভ করি, যেখানে ইনিশিয়াল কন্ডিশন কি বলেন তো? এই পেজে লেখা আছে t equals to 0 তে আমার কোন একটা গিভেন পপুলেশন, যেটা কিনা প্রেজেন্ট পপুলেশন, প্রেডিক্ট করে প্রেডিকশন ফাংশনটা আমরা এখন ডেভেলপ করতে চাইতেছি। সো এটা সবচেয়ে সহজ ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা যাইতে পারে, তার কারণ হচ্ছে এটা ভ্যারিয়েবল সেপারেবল ফর্মে আছে। bp by p equals to a dt, both side ইন্টিগ্রেট করেন। সো লেফট সাইডে আসে ln p, রাইট সাইডে আসে জাস্ট at প্লাস c। আমার মনে হয় আমরা একটা লন সি ধরি, একটু ভালো লাগবে। সেই ক্ষেত্রে এক পাশে নিয়ে আসলে ln p by c equals to at। সো পরের লাইনে p by c equals to e to the power at। পরের পেজে যেতে হচ্ছে p equals to c e to the power at। এখন আমার এই c টাকে বের করতে হবে। আমার গিভেন কন্ডিশন হচ্ছে t equals to 0 তে পপুলেশন p নট। সো t equals to 0 মানে হচ্ছে c e to the power 0, আর তখন পপুলেশন পি নট। এখান থেকে ক্যালকুলেট করে সি এর ভ্যালু পেয়ে গেলাম পি নট। তাহলে ফাইনাল আমার অ্যানসার, পুরো কোশ্চেনের অ্যানসার হচ্ছে পি নট ই টু দি পাওয়ার এটি। সো কমন সেন্স বলতেছে এইটা হচ্ছে একটা নাইস ইকুয়েশন, যেখানে আমি টি এর ভ্যালু বসাবো 1 বছর, পেয়ে যাবো 1 বছর পর পপুলেশন কত। এই পর্যন্ত কারো বুঝতে কোথাও কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, কেউ কি আমাকে এখন একটু 1 মিনিট চিন্তা করতে দিলাম, বলতে পারবেন যে এইটা কেন ওকে না? এই মডেলটার প্রবলেম কি? কনস্ট্যান্ট পিও, তাই? কনস্ট্যান্ট হোয়াট? কনস্ট্যান্ট অ্যাজ ইন মডেলটা ওকে না, বিকজ এটা রেট অফ চেঞ্জ অফ কোনটায় ইনক্রিজ করতে পারে, কোনটা ডিক্রিজ করতে পারে। সো আমি আমি আসলে বুঝতেছি না আপনি কি বলতেছেন। আচ্ছা, আমি বলি নাকি? আচ্ছা, আসলে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে এটা ফল্ট বের করা যেতে পারে, বাট একটা ইজি অ্যাঙ্গেল আছে। মেবি আপনারটাও কারেক্ট, আমি হয়তো বুঝিনি আপনি কি বলছেন। আমি একটা ইজি অ্যাঙ্গেল আছে এটা বলি, সেটা হচ্ছে আমরা যদি পপুলেশন ভার্সেস টাইম প্লট করার চেষ্টা করি, ধরেন কথার কথা এটা পজিটিভ, তাহলে at t equals to 0 আমার কোন একটা পপুলেশন আছে p নট, রাইট? আর এইটা যেহেতু ই টু দি পাওয়ার গ্রাফ, আর টি এর কোএফিসিয়েন্টটা পজিটিভ, তাহলে এই গ্রাফটা নেগেটিভ টাইমেও তো পপুলেশন কিছুটা ছিল, বাট আমরা যেহেতু টি 0 থেকে স্টার্ট করতেছি, নেগেটিভটা আমরা ড্র করব না। এইটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ হবে এরকম। তাহলে টি যখন টেন্ডস টু ইনফিনিটি, এটা কোথায় যাচ্ছে বলেন তো? অর্থাৎ আমি বের করতে চাচ্ছি ইনফাইনাইট টাইম পর পপুলেশন কত হবে। অ্যাসিম্পটোটের দিক আচ্ছা, লিমিট পপুলেশনটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। দেখেন ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে, রাইট? এক্সপোনেনশিয়াল কার্ভ তো অ্যাসিম্পটোটিক না, এক্সপোনেনশিয়াল কার্ভ ইনফিনিটিতে চলে যায়। আচ্ছা, আর
আগেরটার সাথে গুলায় ফেলেন না, আগের এটা কিন্তু এক্সপোনেনশিয়াল কার্ভ ছিল না, এটা কিন্তু লিটারালি এক্সপোনেনশিয়াল কার্ভ না। দিস ওয়ান 1 minus exponential is not exponential. So anyway, এখন আবার কারো কারো মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে স্যার আপনি তো বলতেছেন এ পজিটিভ, আমি তো কোথাও তো বলে নাই যে এটা পজিটিভ হবে, এ তো নেগেটিভ হইতে পারে। তো ঠিক আছে, এ নেগেটিভ ধরেন, t equals to 0 তে একটা পপুলেশন আছে p নট, তাহলে নেগেটিভ এক্সপোনেনশিয়াল কার্ভ এটা কি হচ্ছে? এইটা অ্যাসিম্পটোটিক্যালি 0 হবে অবশ্য। এন্ড এটা আপনি চেক করতে পারেন এই কেসে, যেহেতু এটা নেগেটিভ, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি চিন্তা করেন p নট e টু দি পাওয়ার at, এই এটা যেহেতু নেগেটিভ তাহলে t টেন্ডস টু ইনফিনিটি হইলে এটা আসলে p নট e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যায়, which is 0। এখন পৃথিবীর এমন কোন জায়গা কিন্তু আসলে নাই যেখানে পপুলেশন মানে বাড়তে বাড়তে মানে এক্সপ্লোড করতেছে, মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে। আবার পৃথিবীর এমন কোন দেশও নাই যেখানে পপুলেশন কমতে কমতে 0 হয়ে যাচ্ছে, রাইট? পপুলেশন সিরিয়াসলি ইনক্রিজিং এরকম একটা দেশ হচ্ছে বাংলাদেশ, বাট ইনফিনিটির দিকে তো যাচ্ছে না, যাওয়া সম্ভব না, কারণ মানুষ বেশি বেড়ে গেলে একটা না একটা সময় ফুড শর্টেজ হবে। এমন কিছু ফ্যাক্টরস ইনভলভ হয়, যত বেশি মানুষ হয় তত লিভিং স্ট্যান্ডার্ডটা কমে যায়, হ্যাঁ, তত বেশি রোগবালাই হয়, ইনহাইজেনিক পরিবেশ বাড়ে। সো আলটিমেটলি তখন রোগ হয়ে মানুষ মারা যাবে, তখন ফুড শর্টেজে মানুষ মারা যাবে, আলটিমেটলি তখন ডেথ রেট বেড়ে গিয়ে কিছু না কিছু ব্যালেন্সিং হয়। দ্যাটস হাউ পপুলেশন ওয়ার্কস। সো আফ্রিকাতে ওরকম কিছু হচ্ছে অনেক গরিব কান্ট্রিতে, সেনেগাল বা এইসবে। সো আলটিমেটলি মানে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল কেসে ম্যাথমেটিক্যালি চাই রেজাল্ট আসুক, প্র্যাকটিক্যাল কেসে এই রেজাল্ট আমরা বলবো যেটা ভ্যালিড না, কারণ কখনো পপুলেশন বাড়তে বাড়তে ইনফিনিটি হয় না। আবার জাপানের কথা চিন্তা করেন যেখানে পপুলেশন ডিক্রিজিং, বাট যত ডিক্রিজিং হোক না কেন 0 তো কোনোদিনও হবে না, এটা ইম্পসিবল। সো রিয়েল লাইফ সিনারিওর সাথে এটা যায় না, তার মানে আমাদের কিছু কারেকশন করতে হবে। সো ম্যালথাসিয়ান মডেল, আমাদের লোকটার নাম যাই হোক না কেন, উনি আমাদেরকে অনেক হেল্প করছে, ফাইন, বাট যেটা হয় আলটিমেটলি যে ওনার মডেলটা দিয়ে শর্ট রেঞ্জের টাইমে প্রেডিকশন কারেক্ট হয়, অর্থাৎ আপনি যদি খুব ইনফিনিটি পর্যন্ত না গিয়ে কিছু দূর পর্যন্ত প্রেডিক্ট করেন সেটা মোটামুটি একটা মানে নাইস রেজাল্ট হয়তো দেয়, সেটা ডিক্রিজিং পপুলেশন হোক আর ইনক্রিজিং পপুলেশন হোক। কিন্তু লং রেঞ্জে যদি চিন্তা করেন তাহলে তার রেজাল্টটা কারেক্ট হয় না। আপনারা সবাই কি আমার সাথে মোটামুটি এগ্রিমেন্টে আছেন? জি স্যার। মানে আমার কথায় কোথাও কোনো ভেজাল আছে নাকি কথা ক্লিয়ার? জি না স্যার। আচ্ছা ঠিক আছে। না স্যার। তো আমরা এখন এই মডেলটাতে একটা কারেকশন করার চেষ্টা করব। dp বাই dt ইকুয়ালস টু আগের বার ইকুয়েশন ছিল ap। আমি এখন বুঝতেই পারতেছেন পপুলেশনের রেট অফ চেঞ্জটাকে একেবারে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পপুলেশন ধরাতে একটা ভেজাল লাগছে। তো এখানে একদম ডাইরেক্টলি প্রপোর্শনাল না রেখে তো আমি কিছু এদিক সেদিক করতে চাই। ধরেন এটা পজিটিভ, মানে মোস্ট কেসে আসলে এটা পজিটিভই হয় টু বি অনেস্ট। আমরা এটাকে পজিটিভ রেখে, এখন এটা একটা লিনিয়ার টার্ম, রাইট? তাহলে লিনিয়ার টার্মের পর আমাদের নেক্সট বেস্ট যে টার্মটা অ্যাড করতে পারি সেটা কি একটা কোয়াড্রেটিক টার্ম না? মানে এটা হচ্ছে সিম্পলেস্ট ফাংশন, নেক্সট সিম্পলেস্ট ফাংশনটা কি? এটা কোয়াড্রেটিক টার্ম, রাইট? বুঝতে পারতেছি এটা, তাই না? আমরা এক্সেন্সে চিন্তা করলে আমরা ট্রায়াল এন্ড এরর করতেছি বলতে পারেন, যে আমরা লিনিয়ার টার্মটা লজিক দিয়ে খুব ভীষণ লজিক দিয়ে বের করছি, করে ফেল করছি, মানে খুব প্রিপারেশন নিয়ে আর কি, মানে ফার্স্টেই শেষ আর কি, বেলুন ফুটে গেছে, যে ফিউজ হয়ে গেছি। এখন ব্যাকগ্রাউন্ডে বেলুন ফিউজ হওয়ার সাউন্ড হবে। এখন কথা হচ্ছে এইটাতে আমি এখন কিছু একটা করে জোড়াতালি দিয়ে একটু মানে মান সম্মান বাঁচাতে চাই, যে কিছু একটু ইমপ্রুভ করতে চাই, কি করা যাবে? এভাবে যদি মানে মন্দের ভালো হিসাবে চিন্তা করতে চাই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমরা একটা লিনিয়ার টার্ম নিয়েছিলাম, সো আমরা নেক্সট মোস্ট সিম্পলেস্ট যে কেসটা একটা কোয়াড্রেটিক টার্ম সাথে ইনক্লুড করে আমরা হয়তো একটু এক্সপেরিমেন্ট করতে পারি। বাট বুঝতেই পারতেছেন এপি যেহেতু একটা পজিটিভ টার্ম, তাহলে বিপি স্কয়ারটা ইটসেলফ যদি আবারও পজিটিভ হয় এবং এখানে যদি একটা প্লাস সাইন দিই তাহলে মানে আগের থেকেও খারাপ ভাবে একটা বড় এক্সপোনেনশিয়াল ব্যাপার আসবে, মানে আরো বেশি রেটেড পপুলেশন ইনক্রিজ পাবে। সো এখনকার সিম্বলটা আমরা একটু ওয়াইজলি চুজ করব, আমরা মাঝখানে মাইনাস দিব। আইডিয়াটা হচ্ছে এপি পপুলেশন রেট অফ চেঞ্জকে ইনক্রিজ করতে যতটা হেল্প করতেছে সেইখানে একটু মানে লাগাম টানতেছে হচ্ছে বিপি স্কয়ার, ওকে একটু কমায় দিচ্ছে, দিয়ে একটা ব্যালেন্সিং আনতেছে। সো এইটা কেন ওয়ার্ক করবে এটা অনেকভাবে ফিল করার চেষ্টা করা যেতে পারে। দেখেন ডিপি বাই ডিটি
আপনি যদি এপি কমন নেন তাহলে আসছে হচ্ছে 1 মাইনাস পি বি বাই এ, তো ওর নিচে গিয়ে একটু একটা কারণ আছে এ বাই বি লিখলাম, এবং আমরা একটা কাজ করব এ বাই বিটাকে একটা নাম দিব কে, এটা কিছুই না, এটা মানে ফাইনাল রেজাল্টের চেহারাটা সুন্দর আনার জন্য আগে থেকে একটু প্রিসাইজ কিছু ধরা, দ্যাটস অল। সো এখানে আমরা এখানে একটা, আচ্ছা পি স্কয়ার এখানে কিন্তু পি হবে, পি কমন নিয়ে ফেলছি, পি বাই কে। এখন খেয়াল করে দেখেন এই ডিপি বাই ডিটি গ্রাফটা যদি একটু ইমাজিন করার চেষ্টা করেন জিনিসটা কেমন। ধরেন এইটি আপনার ওয়াই এক্সিসে প্লট করব, সো ওয়াই এক্সিসে থাকবে ডিপি বাই ডিটি আর এক্স এক্সিসে থাকবে হচ্ছে পপুলেশন পি। তাহলে এইটার প্লটটা দেখতে কেমন হবে আপনার খেয়াল করে দেখেন। আপনি যদি y0 ধরেন তাহলে x এর ভ্যালু আসছে p = 0 আর p = k। আপনারা কি বুঝতেছেন? মানে এটাকে যদি 0 ধরেন তাহলে p এর ভ্যালু আসছে সেখান থেকে 0 আর k। সো 0 একটা ভ্যালু, k একটা ভ্যালু। আর এটা যেহেতু কোয়াড্রেটিক টার্ম এবং স্কয়ার আগে নেগেটিভ, তার মানে এটা একটা ডাউনওয়ার্ড মানে কনকেভ ডাউন একটা শেপের প্যারাবোলা হবে। মানে আপনি যদি নেগেটিভ ড্র করে ফেলতেন তাহলে এরকম একটা ব্যাপার আসে, কিন্তু সমস্যাটা হচ্ছে পপুলেশন তো কখনো নেগেটিভ হয় না, তো সেই সেন্সে আমরা জিরো লেফটে যাব না। সো এটা আসলে এই জাতীয় একটা প্যারাবোলা আসবে। একটু ফিল করার চেষ্টা করেন, আমি আসলে যুক্তি দিচ্ছি যে আমি আন্দাজে কি সব হাবিজাবি যুক্তি দিয়ে আপনাদের একটা বিপি স্কয়ার মন চাইছে অ্যাড করে দিছি, কিন্তু এটা আসলে একেবারে অ্যাবসার্ড না। দেখেন পপুলেশন যত ইনক্রিজ পাবে, পপুলেশনের রেট অফ চেঞ্জও তত ইনক্রিজ পাবে। দিস ইজ বেসিক্যালি, তার মানে এই পার্টটুকু বেসিক্যালি ম্যালথাসিয়ান ল। পপুলেশন যত ইনক্রিজ পাচ্ছে, পপুলেশনের রেট অফ চেঞ্জ ইনক্রিজ পাওয়ারই কথা ছিল। সো এই যে এই পোরশনটুকু, ইনক্রিজিং পোরশনটুকু আসলে ম্যালথাসিয়ান ল। কিন্তু পপুলেশন যদি অনেক বেশি বাড়তে থাকে, ম্যালথাসিয়ান ল কি বলতেছে, পপুলেশন তত বেশি বাড়তে থাকবে, পপুলেশন রেট অফ চেঞ্জ আরো বেশি বাড়তে থাকবে। ওইখানেই ইমপ্র্যাকটিক্যাল ব্যাপারটা শুরু হয়। এবং দেখেন এইখানে যেহেতু ডাউনওয়ার্ড একটা স্লোপ চালু হয়েছে, তার মানে এর এই পয়েন্টের পর থেকে পপুলেশন যদি আরো অনেক বেশি বাড়তে থাকে, পপুলেশনের রেট অফ চেঞ্জটা কমতে থাকে, এবং একটা সময় আসবে যেই সময়টা আসার পর পপুলেশনের রেট অফ চেঞ্জটা ওই মোমেন্টে 0 হবে এবং পপুলেশনটা স্টেবল হবে। এখন বাই চান্স যদি আপনি আরো বেশি পপুলেশন বাড়ায় ফেলেন, তখন ফুড শর্টেজ দেখা দিবে, তখন পপুলেশন কমার পরিমাণ বেড়ে যাবে, মানে পপুলেশনের রেট অফ চেঞ্জ নেগেটিভ হয়ে যাবে, মানে মানুষ তখন মারা যেতে থাকবে, কমতে থাকবে। সো এই মডেলটা সাউন্ডস মাচ মোর প্র্যাকটিক্যাল, রাইট? সবাই কি বুঝতেছেন? ইয়েস স্যার। এইরকম একটা মডেল আমরা এই মডিফিকেশনটা আসলে মানে বলেন, আমরা কি এখানে মডিউলাস ইউজ করতে পারবো, সিন্স পপুলেশন তো নেগেটিভ হবে না, সো যেটা বাড়তি থাকবে সেটা আমরা উপরে উঠাই দিতে পারবো গ্রাফের। আচ্ছা, পপুলেশন এখানে পপুলেশন নেগেটিভ হয় না, এখানে ডিপি বাই ডিটি নেগেটিভ হয়েছে, মানে পপুলেশন ডিক্রিজ পাচ্ছে। সো এটা একটা পসিবল কেস। এটা এখানে বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে পারছি, হ্যাঁ। আর ধরেন কোন এই অঙ্কে না, অন্য কোন একটা সিচুয়েশনে আপনি যদি সিমিলার একটা আপনার কোশ্চেনটা যেখানে ভ্যালিড এরকম একটা ব্যাপার যদি ফেস করেন, সেখানে আপনি মডুলাস ইউজ করবেন না বা করতে ইন্টারেস্টেড হবেন না। তার কারণ হচ্ছে দিন শেষে খালি মডেল বানালেই তো হবে না, মডেলটাকে সলভ করতে হবে। সো মডুলাস ইনভলভ করলে কমপ্লিকেটেড হয়ে যাবে, আপনারই সলভ করতে কষ্ট হবে। সো আমাদের নিজেদের স্বার্থেই আমরা চাবো আমাদের মডেলটা অ্যাজ সিম্পল যতটা থাকে ততটা ভালো, অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। এনিওয়ে, আমরা অনেক ক্যাচাল করে জানতে পারলাম যে dp by dt equals to ap into 1 minus p by k, এইটা একটা ফেয়ার এনাফ মডেল। এন্ড এইটাকে সলভ করে হোপফুলি আমাদের এখন হোপ একটু বেড়ে গেছে, এই বিশেষ করে এই গ্রাফটা দেখার পর হোপ একটু বেড়ে গেছে যে মেবি এটার ফাইনাল সলিউশনটা লজিক্যাল কিছু একটা প্রডিউস করবে, ম্যালথাসিয়ান মডেলের মতো অ্যাবসার্ড কিছু প্রডিউস করবে না। এই ইকুয়েশনটার একটা নাম আছে বা এই মডেলটার একটা নাম আছে, নামটা হচ্ছে লজিস্টিক মডেল। নামে কি বা আসে যায়, কেউ বাই করছে সে নাম দিচ্ছে। এখন এই আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন তাদের জন্য বলতেছি, এই লজিস্টিক ইকুয়েশন অনেক জায়গায়, যেমন ম্যালথাসিয়ান ইকুয়েশনটা কিন্তু আপনারা এর আগে আপনারা কি রেডিও অ্যাক্টিভিটি পড়ছেন সবাই ফিজিক্সে, ছোট ক্লাসে এইচএসসি তে বা এ লেভেলে? ইয়েস স্যার। রেডিও অ্যাক্টিভ ডিকে যখন হয় আপনাদের কি মনে পড়ে সেটা আসলে ম্যালথাসিয়ান লই ফলো করে? এরকম একটা এক্সপোনেনশিয়াল ডিকে রেট কি ছিল না, খালি এটা নেগেটিভ ছিল, রাইট? ইয়েস স্যার। হাফ লাইফের একটা কনসেপ্ট ছিল যে টাইমের সাথে সাথে হাফ লাইফ ইত্যাদি। তো আলটিমেটলি এই সেম গ্রোথ মডেল, এক্সপোনেনশিয়াল মডেলটা যেরকম আরো মাল্টিপল জায়গায় মানুষ ফেস করতে পারে, ঠিক সেরকম আর থেকেও অনেক বেশি জায়গায় এই লজিস্টিকের আইডিয়াটা আপনার লাগতে পারে। বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন নেচারের বিভিন্ন জিনিস এই মডেলটাই ফলো করে। এটা দিয়ে তো ব্যাকটেরিয়াল গ্রোথ বা ভাইরাল গ্রোথ ওটাও তো
যে কোনো ধরনের পপুলেশন গ্রোথই লজিস্টিক মডেল মোর অর লেস ফলো করে। তবে হ্যাঁ, মডার্ন রিসার্চ পেপারগুলোতে আলটিমেটলি শুধু লজিস্টিক মডেলের উপর ডিপেন্ড করে না, কারণ যেমন আপনার ধরেন ডেঙ্গু মশার গ্রোথ, হ্যাঁ, ডেঙ্গু মশার গ্রোথ কিছু কত প্যারামিটারের উপর ডিপেন্ড করতে পারে তার একটা নমুনা বলি, যে এলাকায় বাতাস একটু বেশি অথবা রাইট নাও সিজনটা কি বাতাস বেশি কিনা তার উপরও ডিপেন্ড করবে ডেঙ্গু কতটা ছড়াবে। বাতাসের ডিরেকশনে মশাগুলা না চাইতেও উড়ে চলে যাবে ঠেলা খেয়ে আর কি, তো নতুন প্লেসে গিয়ে তারা রিপ্রোডিউস করবে, তো ওই প্লেসে ডেঙ্গু বাড়বে। সো আলটিমেটলি এটা শুধু টাইমের ফাংশনও থাকে না, প্লেসের ফাংশনও হয়ে যায়, দ্যাট ইজ স্পেস XYZ এর ফাংশনও হয়ে যায়। তো অনেক কিছুর উপর গ্রোথ ডিপেন্ড করে। আপনি এত একেবারে সিম্পলিস্টিক মডেল দিয়ে কোনো কিছু একেবারে ফুল এন্ড ফাইনাল প্রেডিক্ট করতে পারবেন না। তো মডার্ন রিসার্চ পেপারগুলো ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট পপুলেশনকে মডেল করার জন্য ডিফারেন্ট সব প্যারামিটারসকে ইন্ট্রোডিউস করে কাজ করে আর কি। সো এই ফিল্ডে দেখবেন আপনি, এটা বায়োলজিক্যাল ম্যাথমেটিক্যাল বায়োলজি এই ফিল্ডটার নাম, হ্যাঁ, আপনি দেখবেন যে এই ফিল্ডে অনেক রিসার্চ অলওয়েজ হয়, কারণ এটা একটা প্রোগ্রেসিভ ফিল্ড, কখনো থামবে না, আজীবন হইতে থাকবে। এই যে করোনা আসছে, করোনা গেলে আবার নতুন কিছু একটা আসবে, সো সেইটার গ্রোথ রেট আবার ওদেরকে বের করতে হবে, এটসেট্রা এটসেট্রা। এনিওয়ে, আমরা আমাদের এই সাইডের টপিক থেকে বের হয়ে ম্যাথে ফেরত আসি। আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি সলভ করা লাগে, এইটাও ইজিয়েস্ট মেথডেই সলভ করা যাবে, এবং সেটা হচ্ছে ভ্যারিয়েবল সেপারেবল। বোথ সাইড যদি ইন্টিগ্রেট করে দেন, এখন এইটার ইন্টিগ্রেশনটা আপনারা অনেকভাবেই করতে পারেন, যেমন 1 - p/k + p/k, উপরে এখানে একটা 1 আছে, রাইট? সো 1 এর বদলে আমি এটা লিখতেই পারি, আচ্ছা ডিপি তে একবার লিখছি, আর এইটা ইন্টিগ্রেট করলে কি হয়, অলরেডি একটা সি এখানে অলরেডি অ্যাড করে রাখি আগে থাকতে। এখন দেখেন এটা কেন করলাম, এত পোস্টপাস কেন করলাম, কারণ এইটুকু ডিভাইড প্লাস এইটুকু আলাদা যদি করে ফেলি পার্টিশন, তাহলে পরের লাইনটা কি হয়, এখানে একটু লিখি। প্রথমে এইটা ডিভাইডেড বাই এটা যখন লিখবো, তখন দেখেন ইন্টিগ্রেশনের ভিতরে খালি 1/p থাকে। আবার এইটুকু ডিভাইডেড বাই পুরোটা যখন করবো, তখন পিটা কাটা চলে যায়, তখন থাকে হচ্ছে 1/k × 1 - p/k। আপনারা কেউ কি আছেন যে বুঝতে পারেন না এই জায়গাটা? ডিভাইড করে লিখলাম জাস্ট। সো এখন ইন্টিগ্রেট করাটা অনেক সহজ, আমার মনে হয় এই কেটা একটু মাল্টিপ্লাই করে দিই, দেখতে সোজা লাগবে পরের পেজে। সো ইন্টিগ্রাল 1/p ছিল প্লাস এখানে কেটা মাল্টিপ্লাই করে দিলে হবে হচ্ছে k - p ইকুয়ালস টু at + c। ইনফ্যাক্ট আমরা আরেকটু সহজ করতে পারি, এখানে p - k দিয়ে এখানে মাইনাস দিয়ে দিই, সো এখানে মাইনাস, এখানে p - k। ইন্টিগ্রেট করব 1/p এর ইন্টিগ্রেশন ln p মাইনাস 1/p - k এর ইন্টিগ্রেশন ln p - k ইকুয়ালস টু at + c। আপনারা একটা ln এর আন্ডারে নিয়ে আসতে পারেন, p/p - k ইকুয়ালস টু at + c। এখন মনে হচ্ছে একটা ln c, এটা ln c ধরলে ভালো হইতো, ঠিক আছে আমরা ধরে ফেলি, এটা ln c ধরেন, ln c। সো এখানে একটা ln c, তাহলে লনটাকে ওই পাশে নিয়ে এসে সিঙ্গেল লনের আন্ডারে যদি আনি, তাহলে p/c × p - k ইকুয়ালস টু at, তাহলে p/c × p - k ইকুয়ালস টু e⁻at। একটু ক্যালকুলেশন এখানে আগাই, আমাদের সাবজেক্ট করা লাগবে p কে, আমরা চাচ্ছি পপুলেশনের ভ্যালু এট সাম টাইম t, রাইট? প্রেডিকশন করতে চাই, তো আমরা একটু ইনভার্স করে দিই, তাহলে c × p - k বাই p ইকুয়ালস টু e⁻at। p/p - k/p ডিভাইড করে লিখতে চাই, সো 1 - k/p ইকুয়ালস টু e⁻at। আমরা সি এর ভ্যালুটা না, মানে এরপর আরো সামনে গেলে অনেক বাজে কমপ্লিকেটেড হয়ে যাবে, আমরা এই অবস্থাতেই সি এর ভ্যালুটা বের করার একটা চেষ্টা করি। আমাদের কন্ডিশনটা হচ্ছে p @ t = 0 হচ্ছে p0। অ্যাপ্লাই যদি করি, তাহলে c × 1 - k/p0
equals to e to the power 0. e to the power 0 is 1. তো পরের লাইনে c টা এসে করতেছে হচ্ছে 1 by 1 minus k by p naught. তাহলে c এর ভ্যালুটা যদি পুট করে দেই তাহলে 1 by 1 minus k by p naught পুরাটা ইনটু এই যে এখানে c এর ভ্যালু পুট করতেছি 1 minus k by p 1 minus k by p equals to e to the power minus 80 রাইট সাইড। খুব টায়ার্ড হয়ে যাওয়ার মতো ক্যালকুলেশন। আপনারা আছেন তো এই পর্যন্ত আমার সাথে? আপাতত তো আছে স্যার। আচ্ছা, আর বেশি বাকি না, আমাদের পি এর ভ্যালুটা লাগবে, খালি এটাকে সাবস্টিটিউট আছে। বাই দ্য ওয়ে স্যার, এটা কি আমাদের জ্যাম বোর্ডের লিংকটা পরে দিয়ে দেওয়া যাবে? আমি তো প্রত্যেক ক্লাসের জ্যাম বোর্ডের লিংকই দিয়ে দিই। ওকে স্যার। ওকে, তো এই পি এর ভ্যালুটা আমার লাগবে, খালি এটা সাবজেক্ট করে বের করবে, বেশি কিছু না। আচ্ছা, এটাকে যদি রাইট সাইডে পাঠিয়ে দেই তাহলে 1 minus k by p equals to 1 minus k by p naught e to the power minus 80. তাহলে k by p টাকে যদি আলাদা করে ফেলি তাহলে আসছে 1 minus k by p naught e to the power minus 80. তাহলে শুধু p টা কি আসছে, বড় একটা ফ্র্যাকশন সাইন, উপরে একটা লোক একা বসে আছে k, নিচে হচ্ছে 1 minus k by p naught e to the power 80. এখন চাইলে এইটাকেই ফাইনাল এক্সপ্রেশন হিসেবে ডিক্লেয়ার করতে পারেন, আবার চাইলে টুকটাক একটু এদিক সেদিক করে কিছু হয়তো বা বের করতে পারেন, যেমন আপনাদের চয়েস। আমি আর ঝামেলায় না গেলাম, ওই বাক্স ভিডিওতে বোধহয় আমি এটাকে একটু সিম্পলিফাই করছিলাম। উইক 10 এর ভিডিওগুলো আমারই, একটু অডিও কোয়ালিটিটা খারাপ, এটার জন্য সরি বলে রাখতেছি। আপনারা শুনছেন কি দেখছেন কেউ বাক্স ভিডিও উইক 10 এর? স্যার ফার্স্টের তিনটা দেখছি, পরেরগুলো। আচ্ছা, আপনাদের কি ফিল হয়েছে যে অডিওটা খুবই মানে ওই নয়েজি এরকম লাগছে না? লাগে না? আচ্ছা, মানে ওই সময় আমি একটু অসুস্থ ছিলাম, আমার তখন করোনা ছিল, আর ভিডিও এডিটিং জিনিসটা তখন খুব বিরক্ত লাগতেছিল, ওই নয়েজটা ফিল্টার করা হয়নি। আচ্ছা, এখন এইটা নিয়ে এখন বেসিক্যালি আসলে আপনার এইখান থেকে অঙ্ক কি আসতে পারে? একটা তো হইতে পারে লজিস্টিক মডেল ডেভেলপ করার, সেটা তো সাবজেক্টিভ এক্সামে আসবে, তাই না? তো বেসিক্যালি আমরা এটাকে একটা মডেল হিসেবে শিখলাম এবং মালথাসিয়ান মডেল থেকে একটা বেটার মডেল হিসেবে শিখলাম। কোর্স থেকে আপনি এখানে এই কোর্সের এই টপিকটা থেকে পার্টিকুলারলি আপনার জন্য আমাদের মেসেজ কি? আপনার যেমন আমাদের মেসেজ হচ্ছে যে এইভাবে কোন একটা কিছুকে প্রেডিক্ট করার জন্য বা কোন একটা কিছুর ভ্যালু বের করার জন্য একটা কিছু অ্যাজাম্পশনের আন্ডারে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল বানাতে পারি। মডেলটা বানায় আমরা সলভ করে রিয়েল লাইফ ডাটার সাথে কম্পেয়ার করে দেখতে পারি যে এটা সোফার কতটুকু ভালো, যদি বেশি ভালো না হয় কিছুটা মডিফাই করতে পারি। মানে এইভাবে আমরা মডেল ডেভেলপ করি এবং প্রোগ্রেস করতে থাকি, একটা মডেলকে আরো পিউরিফাই করতে থাকি, আরো মডিফাই করতে থাকি, করে করে ইমপ্রুভ করতে থাকি, রাইট? তো এইভাবে যে কাজগুলো আগায় তার একটা আইডিয়া দেওয়ার জন্য এটা দেওয়া। এখন যেহেতু বাক্স ভিডিওতে আপনাকে এই জিনিসটা দিয়ে দেওয়া আছে, যেমন অন্য টিচার তার সেকশনে কি পড়াচ্ছে সেটা তো বাকি সেকশনের স্টুডেন্টরা জানতেছে না, আমার সেকশনের স্টুডেন্টদেরকে আমি এটা পড়ালাম, বাকিরা তো জানতেছে না। তো সেই সেন্সে মানে ইন্ডিভিজুয়ালি এক এক টিচার এক এক রকম মডেল এবং এক এক রকম অ্যাপ্লিকেশন দেখাইতেই পারে, কিন্তু সিন্স বাক্স ভিডিওতে এই টপিকটা ইনক্লুডেড, এইখান থেকে কিন্তু এমন প্রশ্ন আসতেই পারে যে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস লজিস্টিক মডেল ফলো করে, তো ওইটার এত দিনে ওই ইনিশিয়াল পপুলেশন এত, কেয়ার ভ্যালু এত, বা হ্যান এত, ফাইন্ড আউট ইটস হাফ লাইফ, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারলো। হাফ লাইফ মানে কি? হাফ লাইফ কথাটার সাথে আপনাদের পরিচিত হওয়ার কথা, কিছু না হইলেও আপনারা হাফ লাইফ অনেকে গেম খেলছেন। হাফ লাইফের আইডিয়াটা হচ্ছে যে এক্স্যাক্টলি পি এর ভ্যালু ইনিশিয়াল পপুলেশনের হাফ যখন হয় ওই মোমেন্টটা কত, ওই মোমেন্টের টাইমটাকে আমরা বলি হাফ লাইফ। একটা কমন নোটেশন আছে টি ইনডেক্স হাফ, এভাবে এক্সপ্রেস করা। সো দিস ইজ নাথিং, জাস্ট এটা কি স্যার আমাদের ওই যে অণু পরমাণুর অর্ধজীবন পড়াইছিল ওইগুলোর ওখানে ওই জিনিস পড়েছিলেন, ওখানে ওই রেডিওঅ্যাক্টিভ ডিকের ক্ষেত্রে আপনারা পড়েছিলেন যে রেডিয়েশন হাফ লাইফ বের করা, অর্ধায়ু বের করা, রাইট? জি স্যার, জি স্যার। তো এখন এই গ্রোথ মডেলেরও তো অর্ধায়ু হইতে পারে, হাফ লাইফ হইতে পারে। আপনি পি এর জায়গায় পি নট বাই 2 বসায় টি কত বের করতে হইতে পারে, এরকম অঙ্ক দিতে পারে না? তো বেসিক্যালি এটা সিলেবাসে ইনক্লুডেড, মানে বাক্স ভিডিওতে ইনক্লুডেড হয়ে যাওয়াতে আপনার এই রেজাল্টটা এখন অনলাইন সেমিস্টার মনে রাখার কিছু নেই, আপনার কাছে সামনে নোট ডাউন করা থাকবে। আপনি ইকুয়েশনটা লিখে রাখলেন বা ভিডিওটা অন রাখলেন এক্সামের সময়, তো সরাসরি এই মডেল থেকে যদি কোনো কোয়েশ্চেন করে আপনি খামাখা কি একদম ফার্স্ট ইকুয়েশন থেকে পুরো সলভটা করবেন?
নাকি একদম লাস্টে যে ইকুয়েশনটা পাইছেন সেখানে ভ্যালু পুট করে যা দরকার বের করে ফেলবেন? ডেফিনেটলি ঝামেলা না গিয়ে লাস্টের রেজাল্টটা ইউজ করে ফেলবেন। মাঝখানে ক্যালকুলেশন তো করে দেওয়া আছে, আপনার তো আর করা দরকার পড়তেছে না, রাইট? সো এখান থেকে এই জাতীয় প্রশ্ন আসতে পারে। ইনফ্যাক্ট আমার অ্যাসাইনমেন্টটা আমি একটু ওপেন করি। হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্টটা একটু ওপেন করা লাগবে। ক্যাশ স্যার সেকশন 14 বের করলেই হয়। 13 14 কাছাকাছি, 14ই বের করি, সমস্যা নেই। পিসি রেসপন্স করতেছে একটু স্লো আজকে। আমি খুবই কনফিউজ যে আপনারা আমার কথায় ল্যাগ শুনতে পাচ্ছেন কিনা কোথাও। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি শেয়ার চেঞ্জ করেছি? আমি জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আপনারা যে দেখতে পাচ্ছেন নিচে ঘুরতেছে, তো ঘুরতেছে, সেকেন্ড পেজ অন হচ্ছে না, বাট আমি যেটা ওপেন হয়েছে সেটাতেও চলবে। এই যে কোয়েশ্চেন নাম্বার 2টা দেখেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2টা, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 2টা বেসিক্যালি লজিস্টিক মডেল থেকেই করে। এখানে মেনশন করা আছে লজিস্টিক মডেলের কথা। এখানে কিছু ডাটা বলা আছে যে আপনারা সবাই কি কোয়েশ্চেন পড়েছেন, অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন? জি স্যার, পড়েছিলাম। ইয়েস স্যার। ইসলাম খালি। আচ্ছা, এখানে একজন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করতেছে এন্ড 14 দিন পর সে কিছু অবজার্ভ করছে। সো বেসিক্যালি নাম্বার অফ পার্টিকেলস, মানে যখন t = 14 তখন p এর ভ্যালু দেয়া আছে সর্ট অফ, and after a few more days a scientist observed that the number of viruses is an equilibrium, তার মানে ওই মোমেন্টে গিয়ে dp/dt 0 হয়ে গেছে। সো তখন আর কোনো চেঞ্জ আসতেছে না। তো এখন that final number of virus particles was recorded to be 10⁹। তো t এর ভ্যালু হচ্ছে আপনি ইনফিনিটি, যদি একটা জায়গায় স্টেবল হওয়ার মানে হচ্ছে t টেন্ডস টু ইনফিনিটি হইলে ওইটা কনস্ট্যান্ট রয়ে গেছে, চেঞ্জ হয় না। সো সেই সেন্সে চিন্তা করলে t = ইনফিনিটি বসে আপনি p এর ভ্যালুটা t⁹ কনসিডার করতে পারেন। এগুলো গিভেন ডাটা। এখন এইসব ইউজ করে আপনাকে এই এটা বের করতে হবে। এই এটা কোথায়, মানে বেসিক্যালি এই যে ইকুয়েশনে যে এটা, লজিস্টিক মডেলের যে এটা। এন্ড আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন, dp/dt 0 মানে যেখানে গিয়ে কিনা পপুলেশন স্টেবল হয়ে যায়, dp/dt 0 পুট করলে এখানে সলভ করলে একটু আগে দেখছেন p এর ভ্যালু আসে 0 আর k। 0 তো ইনিশিয়াল পপুলেশন, তখন তো মাত্র পপুলেশন স্ট্যাটিক। তার মানে k হচ্ছে সেই ফাইনাল পপুলেশন। মানে পপুলেশনটা বাড়তে বাড়তে বা কমতে কমতে কোন একটা পর্যায়ে গিয়ে যখন ভ্যালুটা k হবে তখন সেটা স্টেবল হয়ে যায়। তো সেই সেন্সে চিন্তা করলে k এর ভ্যালুটাই হচ্ছে 10⁹, রাইট? মানে অনেক কিছু, মানে আপনি একটু নিজে চিন্তা ভাবনা করে অনেক কিছু বের করে ফেলতে হবে। এই সব ডাটাকে ইউজ করে আপনাকে হয়তোবা এর ভ্যালুটা বের করতে হবে। এখন এই সিচুয়েশনে বুঝাই যাচ্ছে যে একটু আগে আমি যে ফাইনাল সলিউশনটা p অফ t এর এক্সপ্রেশনটা আপনাকে ডেভেলপ করে দিয়েছি, ওটা আপনি সরাসরি ব্যবহার করবেন সেখানে। এখন এইটা বেসিক্যালি আপনার একটা ভ্যালু বের করার অ্যালজেব্রা প্রবলেম হয়ে গেছে। দিস ইজ নো মোর, দিস ইজ নট এ মডেলিং প্রবলেম এনিমোর। কারণ আপনি সরাসরি, যখনই আপনি সরাসরি ফাইনাল এক্সপ্রেশনটাকে ইউজ করতেছেন, আপনি জাস্ট একটা এক্সপ্রেশনকে ইউজ করে অ্যালজেব্রা করতেছেন, রাইট? সো আপনার এই প্রবলেমটা দেখতে বিশাল বড় হইলো, অনেক কিছু বলছে, আসলে হাতি ভরা অনেক কিছু, কিছুই না। এটা খুবই সিম্পল একটা প্রবলেম। আমি কি আইডিয়া দিতে পারছি নাম্বার 2 নিয়ে? স্যার তাহলে হচ্ছে t এর জায়গায় কি স্যার t এর মান কি স্যার 10⁹ ছোট tটা, ছোট t এর ভ্যালু 10⁹? ছোট t তো একটা ভ্যারিয়েবল, ছোট t তো একটা ভ্যারিয়েবল। স্যার ওই যে e⁻at, ওই ছোট হাতের এটাই তো আমাদেরকে বের করতে হবে, তাই না স্যার? e⁻at এর হ্যাঁ, ওই ছোট হাতের এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে স্যার 10⁹ এটা কিসের ভ্যালু দেওয়া স্যার? একটু আগে আমি বলে দিছি, আপনি রেকর্ডিং আরেকবার দেখবেন ভালো। ওকে স্যার। বলে দেওয়া আমার কথা ছিল না, তাও বলে দিছি। আচ্ছা, এটা দুই ভাবে পাইতে পারেন। একটা হচ্ছে এখানে পরিচিত কোন একটা প্যারামিটারের ভ্যালু ডাইরেক্ট 10⁹, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি t টেন্ডস টু যখন ইনফিনিটি তখন p এর ভ্যালুটা হচ্ছে 10⁹, এটাও ইউজ করতে পারেন ইকুয়েশনে। একটু আগে ইকুয়েশনটা বের করে দেখাইছি। ওকে স্যার। আর 3 নাম্বারটা হচ্ছে ওই যে কুলিং ল, একটু আগে আমরা বলেছিলাম না একটা
ওই ইকুয়েশনটা দিয়ে আপনি ইকুয়েশনটা লেখা হয়ে গেছে আসলে। তো আপনি ওই লেকচার ওই পোর্শনটা দেখে নিলেই বুঝবেন যে এই অঙ্কটা কিভাবে করতে হবে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাতে হবে, এটা ফার্স্ট অর্ডার একটা এক্সপোনেনশিয়াল মতো দেখতেই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে, ওটাকে সলভ করতে হবে। আর নাম্বার 4 কোশ্চেনটা কি আপনারা পড়ছেন সবাই? জি স্যার। নাম্বার 4 এ আমাকে কিছু বলতে হবে? আর কি বলবো? এটা বেসিক্যালি স্যার একটু এক্সপ্লেইন করলে ভালো হতো। যিনি বলছেন আপনি কি পড়ছেন নাম্বার 4টা? স্যার আমার কথা বলছেন? না, একটু এক্সপ্লেইন করলে ভালো হতো যিনি বললেন। আপনি কি না স্যার, আসলে 4 নম্বরটা আমার দেখি নাই স্যার, মানে আপনি দেখলাম এটুকু। আচ্ছা, আপনি দেখলেই বুঝবেন যে বাকিটা কেন বললো লাগবে না। হ্যাঁ, আপনি পড়েন কোশ্চেনটা। ওকে স্যার। আচ্ছা, যারা পড়ছেন কোশ্চেন এর আগে পড়ছেন 4 নাম্বারটা কোশ্চেন ভালো করে, তাদেরকে জিজ্ঞেস করতেছি 4 নাম্বার নিয়ে তো কিছু কথা বলার নাই নাকি? না স্যার, ইটস ফাইন, উই ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট দ্যাট। আচ্ছা, ওকে। আর এইবার আসি 1 নাম্বারে। এইটা বেসিক্যালি কিছুই না, আপনাকে আমি এটা আসলে এক সেন্সে উইক কেনের প্রবলেমও না। আমি আপনাকে সলিড একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করে দিছি, খালি বলে দিছি ভ্যারিয়েবলটা পপুলেশন। সো বেসিক্যালি আপনাকে একটা উইক 9 এর প্রবলেম সলভ করতে দিছি ইন আ ওয়ে, রাইট? উইক 8, 7, 8 বা 9 এর একটা প্রবলেম সলভ করতে দিছি। সো আপনি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করুন, দ্যাটস অল। আর লাস্টে গিয়ে সলভ করার পর জাস্ট এক লাইন বেশি যে t টেন্ডস টু ইনফিনিটি হইলে p অফ t টা কত, এটা বের করতে বলছি। তো এটা নিয়ে আর কিছু বলার আছে? মানে আপনি সলভ করে p বের করবেন, তারপর অ্যানসারের মধ্যে t টেন্ডস টু ইনফিনিটি বসায় দিয়ে রেজাল্ট কত হয় সেটা কি বলবেন, দ্যাটস অল। এটা জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, আগের উইকের টপিকের মতোই। এখন যেহেতু t টেন্ডস টু ইনফিনিটি বিহেভিয়ার নিয়ে কথাবার্তা আসলোই, আমি আরেকবার একটু বোর্ডে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটা আসছে? জি স্যার। আচ্ছা, এই যে ফাইনাল রেজাল্ট আমি আরেকবার লিখবো। p অফ t equals to k, maybe, তাই না? k by 1 minus p naught by k, না k by p naught, k by p naught e to the power minus at। আচ্ছা, এই ইকুয়েশনটার দিকে একটু তাকাই। p of infinity কত? লিমিট t tends to infinity k 1 minus k by p naught e to the power minus at। তাহলে e to the power minus at টা টেন্ডস টু কত? 0 হয়ে যায় না t যখন ইনফিনিটি হয়? তাহলে এই পুরাটুকুই তো 0 হয়ে যায়, তাহলে k by 1 আলটিমেটলি থাকে k। তার মানে অসীম সময় পর ওর পপুলেশনটা কত হবে, বা ওর ফাইনাল পপুলেশনটা কোথায় গিয়ে স্টেবল হবে? উত্তর হচ্ছে k। এন্ড এইটা কিন্তু আমার dp বাই dt এর এক্সপ্রেশন যেটা ছিল সেটা দেখো বোঝা যায়। dp বাই dt টা ছিল হচ্ছে, আমি যখন ap কমন নিয়েছিলাম 1 minus p by k ছিল, dp বাই dt টাকে 0 ধরেন, ধরলে সলভ করে আমরা কি পেয়েছিলাম? 0 আর k পেয়েছিলাম। dp বাই dt 0 মানে কি? dp বাই dt 0 মানে হচ্ছে পপুলেশন আর ইনক্রিজ ডিক্রিজ কিছু হচ্ছে না, স্টেবল হয়ে গেছে। তার মানে গ্রাফটা হয়তো বা এরকম, যে হয়তো এরকম একটা পপুলেশন ছিল, একটু ইনক্রিজ পেয়ে হয়তো বা এরকম একটা স্টেবল অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার শো করতেছে, যে এরপর আর বাড়তেছে না। সো এইটা মেবি কে। সো dp বাই dt 0 এর কথাটার মানে হচ্ছে এটা, যে স্টেবল পপুলেশন ফাইনালে কোথায় গিয়ে থামবে, ওইখানে পৌঁছানোর পর আর নড়াচড়া করবে না, ওখানেই থেমে থাকবে। সো দ্যাট পপুলেশন হচ্ছে কে। এবং সেই একই ক্যালকুলেশন কিন্তু আমরা এখান থেকেও পাইছি, t এর ভ্যালু ইনফিনিটি পুট করে আমরা সেম ভ্যালু পাইছি। সো দুইটা কনসিস্টেন্ট রেজাল্ট প্রডিউস করছে। আমরা এখানে আরেকটু ডিপ ভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি আজকেই প্রথমবারের মতো জানতে পারলাম যে জ্যামবোর্ডে 20টার বেশি পেজ হয় না, কারণ কখনো 20 পেজে আসা লাগে না এর আগে। ওকে, সো dp by dt equals to ap 1 minus p by k। এইটার গ্রাফে আমরা দেখেছিলাম যে এরকম একটা ব্যাপার আসে। এইটা একটা পয়েন্ট, যেই পয়েন্টে dp by dt 0, আর ইনিশিয়ালি তো dp by dt 0 হবেই। সো গ্রাফটা ছিল dp by dt, নট পপুলেশনের রেট অফ চেঞ্জের গ্রাফ। সেই ভ্যালুটা কে, এই ভ্যালুটা 0।
এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আপনি প্যারাবোলার কমন সেন্স থেকে বুঝতে পারেন অথবা জিওমেট্রি করে বুঝতে পারেন। দিস ইজ বেসিক্যালি k/2। সো k/2 একটা স্পেশাল পয়েন্ট। কে টাইম, এটা টাইম, এটা পপুলেশন, সরি। দেখেন পপুলেশন যখন 0 থেকে k/2 তখন পপুলেশনের রেট অফ চেঞ্জটা ইনক্রিজিং, কিন্তু পপুলেশন যখন k/2 থেকে k এর মাঝখানে তখন পপুলেশনের রেট অফ চেঞ্জটা ডিক্রিজিং। এখন রেট অফ চেঞ্জ ডিক্রিজিং মানে কিন্তু পপুলেশন ডিক্রিজ করতেছে তা না, রেট অফ চেঞ্জ ডিক্রিজিং বটে, বাট স্টিল সেটা পজিটিভ রেট অফ চেঞ্জ, জাস্ট লেসার এন্ড লেসার পজিটিভ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু কে এর পরে আফটার কে এখন আবার পপুলেশনই ডিক্রিজিং, কারণ পপুলেশনের রেট অফ চেঞ্জটা নেগেটিভ হয়ে গেছে। সবাই কি স্টোরি বুঝতেছেন? यस স্যার। এখন এইখান থেকে একটু আগে প্রথমে এই পেজে যে গ্রাফটা আঁকছিলাম সেটাকে এখন একটু ভালো করে আঁকার চেষ্টা করি। ধরেন এইটা হচ্ছে সেই ফাইনাল পপুলেশনে, আমি রেড লাইন দেই, এইটা হচ্ছে সেই কে, এই ভ্যালুটা হচ্ছে সেই কে। এখন এইখানে আমরা ইজি কেস থেকে শুরু করে একটু একটু করে গ্রিন কালার দিয়ে আমি ইজি কেস, আমি এই কেসটাকে আগে ড্র করতে চাই। আপনার ইনিশিয়াল পপুলেশনটা মনে করেন কে এর থেকে বড়, মনে করেন আপনার t=0 তে পপুলেশন এইটা, p নট এর ভ্যালুটা মনে করেন এইটা। এখন দেখেন এইখানে সাজেস্ট করতেছে ওরা যে যখন কে এর থেকে বড় পপুলেশন নিয়ে কাজ করতেছেন তখন পপুলেশন খালি ডিক্রিজ পাবে, পপুলেশন ডিক্রিজ পাবে, কিন্তু এন্ড ফাইনাল পপুলেশন আবার কি হবে? যতই ডিক্রিজ পাক ফাইনাল পপুলেশন কি হবে? ফাইনাল পপুলেশন গিয়ে কে হবে। সো এইখান থেকে পপুলেশন কমতে কমতে কে এর সাথে অ্যাসিম্পটোটিক বিহেভ করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। यस স্যার। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট মার্ক হচ্ছে k/2। তো আমি k/2টা এখানে ইয়েলো কালারে k/2টা মার্ক করে রাখি, দিস ইজ k/2। এখন মনে করেন ইনিশিয়াল পপুলেশনটা ব্লু কালার দিয়ে আমি দেখাচ্ছি হচ্ছে যদি কথার কথা k/2 আর k এর মাঝামাঝি কিছু একটা হয়, এইটা যদি ইনিশিয়াল পপুলেশন হয় তাহলে বিহেভিয়ারটা কেমন? মানে এই যে এই জায়গাটার কথা ধরেন এরকম একটা পপুলেশন নিয়ে কাজ করতেছেন, আপনি দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় পপুলেশনের dp/dt ভ্যালুটা পজিটিভ, তার মানে হচ্ছে ইনক্রিজ পাবে নো ডাউট, কিন্তু ইনক্রিজের রেটটা আস্তে আস্তে কমবে। সো পপুলেশন আরেকটু যখন বাড়বে তখন আরেকটু কম রেটে ইনক্রিজ পাবে, তার মানে এইখান থেকে ইনক্রিজ পাবে বটে, কিন্তু আস্তে আস্তে রেটটা ফ্ল্যাটার হওয়ার চেষ্টা করবে। সবাই বুঝতে পারতেছি? পপুলেশন ইনক্রিজ পাবে বটে, কিন্তু যত পপুলেশন আরো ইনক্রিজ পাবে পপুলেশন ইনক্রিজের রেটটা আবার কমতে থাকবে। এখানে কি সেটাই সাজেস্ট করতেছে না? একটু কঠিন লাগতেছে এই অংশটা, একটু কঠিন, আসলে কঠিন লাগাই কথা, কিন্তু কঠিন লাগলেও বুঝতে পারতেছেন কিনা নাকি আমি আবার একটু 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 এক্সপ্লেইন করব? আচ্ছা, কোড থেকে আমি কি উপরে গ্রিন গ্রিনটা কি আরেকবার দেখাবো? গ্রিনটা মানে কে গ্রেটার দ্যান কে কেসটা, আচ্ছা দেখাচ্ছি গ্রেটার দ্যান কে তে। আচ্ছা, সো গ্রেটার দ্যান কে কেসটা আমি আরেকবার একটু বলতেছি। ধরেন আপনি এই পপুলেশনটা দিয়ে স্টার্ট করছেন, রাইট না আপনার পপুলেশন হচ্ছে এটা, তাহলে ওই পপুলেশনের করেসপন্ডিং dp/dt-টা নেগেটিভ, তার মানে পপুলেশনটা ডিক্রিজ পাবে, রাইট? সো p/2 থেকে আপনি যত সামনে ফার্দার টাইম পাস হবে তত এটা ডিক্রিজ পাবে, রাইট? এখন ডিক্রিজ পেয়ে পেয়ে কি জিরো হবে? এখানে ডিক্রিজ পে করতে করতে কি একদম জিরোতে এসে নেমে যাবে? না, আপনি জানেন যে ফাইনাল স্টেবল পপুলেশনটা কে, সো ডিক্রিজ পেতে পেতে কে এর সাথে অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার আসবে, নো ডাউট। বুঝতে পারছি? জি স্যার। यस আচ্ছা, এইবার আমরা চিন্তা করতেছি ব্লু কালারে ইমাজিন করার চেষ্টা করতেছি k/2 আর k এর মাঝখানের একটা কেস। তো k/2 আর k এর মাঝখানের একটা পপুলেশন হচ্ছে ফার্স্ট টাইম এটা দিয়ে স্টার্ট করলাম, এন্ড ওই মোমেন্টে আমি দেখলাম y এর ভ্যালুটা, দ্যাট ইজ dp/dt ভ্যালুটা পজিটিভ, রেট অফ চেঞ্জ পজিটিভ মানে কি ইনক্রিজ পাবে পপুলেশন, রাইট? কিন্তু পপুলেশন ইনক্রিজ পেয়ে একটু বেশি পপুলেশন এখানে এসে পৌঁছাইলো, ওইখানেও কিন্তু পজিটিভ, কিন্তু ওই পজিটিভটা আগে থেকে একটু লেসার পজিটিভ না? সো রেট অফ চেঞ্জটা কমতেছে, মানে আগে একটু ফার্স্ট একটু বেশি,
মানে ফার্স্টে একটু বেশি স্পিডে বাড়তেছিল পপুলেশন, এখন একটু কম স্পিডে বাড়বে। সো সেম টাইম উইন্ডোতে আগে যত পপুলেশন বাড়ছে এখন পপুলেশন কম বাড়বে, অলমোস্ট ফ্ল্যাট, রাইট? সো পপুলেশন বাড়ার রেটটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা। এন্ড আলটিমেটলি ফাইনাল পপুলেশন তো কে হবে, সো অ্যাসিম্পটোটিক্যালি কে এর দিকে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এইবার আমি রেড কালারে দেখাই, যদি এই কেস, এটা হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড কেস, 0 থেকে k/2। 0 থেকে k/2 মনে করেন এখান থেকে স্টার্ট হইছে একটা পপুলেশন এখানে, এখন ওইখানে দেখতে পাচ্ছি যে ওই সময় পপুলেশন ইনক্রিজিং, নো ডাউট। এখন কথা হচ্ছে পপুলেশন তো এইখানেও ইনক্রিজিং, পপুলেশন সে এইখানেও ইনক্রিজিং, এই দুইটা রেড পয়েন্ট, দুই জায়গায় পপুলেশন ইনক্রিজিং, কিন্তু দুই জায়গার মধ্যে একটা পার্থক্য আছে। এই জায়গাটায় পপুলেশনের রেট অফ চেঞ্জটাও ইনক্রিজিং, মানে উইথ টাইম পপুলেশনটা রেট অফ চেঞ্জও বাড়বে। মানে পপুলেশন খালি বাড়বেই না, ওর বাড়ার রেটটাও বাড়বে। আর একটু আগের কেসটা কি ছিল, পপুলেশন বাড়তেছিল ঠিকই কিন্তু বাড়ার রেটটা কমতেছিল, ফ্ল্যাটার হচ্ছিল। কিন্তু এইটা ফ্ল্যাটার হবে না, এটা আস্তে আস্তে আরো শার্প হবে, তাই না? সময় যত যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, পপুলেশনের রেট অফ চেঞ্জটা আরো ইনক্রিজিং। পপুলেশন ইনক্রিজিং আর পপুলেশনের রেট অফ চেঞ্জ ইনক্রিজিং, দুটার মধ্যে একটা পার্থক্য আছে। পপুলেশন ইনক্রিজিং মানে শুধু ধরেন কনস্ট্যান্টলি যদি পপুলেশন ইনক্রিজ পায় তাহলে দেখতে এরকম হবে, কিন্তু পপুলেশনও বাড়তেছে এবং পপুলেশনের রেট অফ চেঞ্জও বাড়তেছে, সেটা দেখতে এরকম হবে। কেন? কারণ এইটুকু টাইমে যতটুকু পপুলেশন বাড়ছে এইটুকু টাইমে পপুলেশন তার থেকে অনেক বেশি বেড়ে গেছে, হাইটটা বেশি। সো আস্তে আস্তে রেট অফ চেঞ্জটা বাড়তেছে, আর পপুলেশন বাড়তেছে কিন্তু রেট অফ চেঞ্জটা কমতেছে, তখন গ্রাফটা এরকম হবে। অ্যাক্সেলারেশনের ব্যাপারে যে তথ্যগুলো আপনারা জানেন, এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা বুঝবেন যে এই যে পিক পয়েন্টটা, এই পিক পয়েন্টটা একটা স্পেশাল পয়েন্ট, এই পয়েন্টটা পৌঁছানোর আগ পর্যন্ত পপুলেশনটা এইভাবে বাড়বে, আর এইটা পার করার পরে পপুলেশনটা এইভাবে বাড়বে, মানে কনকেভ ডাউন এন্ড কনকেভ আপ। সো ইনিশিয়ালি পপুলেশনটা এভাবে বাড়তে থাকবে, যেই না k/2 পাস করলো এরপর পপুলেশনটা আবার এরকম হতে থাকবে। সো পুরো রাস্তায় পপুলেশন ইনক্রিজিং, কিন্তু এই পয়েন্টের আগে আর পরে রেট অফ চেঞ্জটা একটু ডিফারেন্ট। দেখেন তো বুঝলেন কিনা? এইখানে যা যা এক্সপ্লেন করছি এইগুলা থেকে ফাইনালে কোনো কোয়েশ্চেন আসবে না। এই পেজে আপনাদেরকে যা যা এক্সপ্লেন করছি, পার্টিকুলারলি জ্যাম বোর্ডের পেজ নাম্বার 20 তে, এখান থেকে কোয়েশ্চেন খুব একটা আসবে না। এইটা আপনার আমি শুরুতে বইলা নিলে একটু ভালো হইতো, আপনারা মেন্টালি বেটার ফিল করতেন। এই এন্টায়ার পেজটা হচ্ছে জাস্ট কনসেপ্ট আরো ফার্দার ক্লিয়ার করার জন্য। স্টিল আমি আপনাদেরকে কোয়েশ্চেন করতেছি যে এইখানে কি আপনারা বুঝতে পারছেন কিনা, নাকি আমি আরেকটু এক্সপ্লেন করলে ভালো হয়? নো স্যার, ইটস ফাইন। আচ্ছা, আপনাদের একটু মানে যদিও কারো ভিডিও ওপেন না, কিন্তু আপনাদের স্ট্যাটিক ফটো দেখে মনে হচ্ছে আপনাদের মুখ একটু কুচকায় গেছে। আমি সরি, এটা একটু কঠিন লাগছে, আমি বুঝতেছি এটা আপনাদের সিলেবাসের মধ্যে আসলে জিনিস না। এটা জাস্ট আপনাদের এইটা হচ্ছে বোনাস, এটা এক্সট্রা, এটা আপনাদেরকে একটু বেটার কিছু জিনিসপত্র শেখানোর জন্য জাস্ট শিখাইছে। এটা আপনারা আজকে পড়ার কোনোদিন রিভাইজ না করলেও চলবে। ওকে ওকে স্যার। আলটিমেটলি এই যে আপনি এই যে ফাইনাল পপুলেশন যে কে, এইটা বুঝা, আর সেটা যে দুই ভাবে আমরা বের করছি, একটা হচ্ছে dp/dt 0 ধরে, আর একটা হচ্ছে t টেন্ডস টু ইনফিনিটি ধরে। এইটাই মেইনলি বোঝার জিনিস ছিল। তো এনিওয়ে আমার আজকে যা যা পড়ানো, মোস্ট প্রবাবলি আজকের ক্লাসটা ছিল লংগেস্ট ক্লাস আমাদের এন্ড লাস্ট ক্লাস। সো হোপফুলি আপনারা ভালো করে পরীক্ষা দিবেন। এন্ড আপনারা কি এখানে সবাই সেকশন 14 বা 13 আমার সেকশন? জি স্যার, আপনার সেকশনে। আচ্ছা, আপনার নিচে ওকে, সবার জন্যই শুভকামনা, পরীক্ষা ভালো করে দিবেন। আর আমার সেকশনের জন্য এমনিতেই যে নিজের দলের লোকের মতো আর কি একটু বেশি শুভকামনা, ভালো করে সবাই পড়াশোনা করবেন আর পরীক্ষা দিবেন। ওকে ওকে স্যার, ওকে। আর আপনারা থ্যাংক ইউ সো মাচ পাইছেন তো, তাই না? 11 সেপ্টেম্বর। জি স্যার। জি স্যার। অন্যান্য কোর্সের ফাইনাল তো আরো পরে, তাই না? এটা তো বোধহয় একটু আগে হয়ে যাচ্ছে। জি স্যার। এটা একটু ইন্টেনশনালি করা হয়েছে যাতে এই কোর্সটা আপনাদের ক্লিয়ার হয়ে যায়, আপনারা বাকিগুলো কনসেন্ট্রেট করতে পারেন। আর মেবি আপনাদের সাথে আমার সামনে আবার দেখা হবে অবশ্যই ভাইভা নেওয়ার সময়। ওকে, ভাইভার প্রিপারেশনটা ভালো করে নিয়েন। ভাইভা প্রিপারেশনে কি ধরনের প্রশ্ন করব আপনাদেরকে আগে বলছি, আর একবার একটু শর্টকাটে বলি। বেসিক্যালি যেমন আজকের লেকচার থেকে যদি আমি প্রশ্ন করি, তাহলে এরকম কোনো প্রশ্ন করতে পারি যে
আজকের লেকচার থেকে প্রশ্ন তেমন কিছু হবে না। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে এরকম প্রশ্ন করতে পারি, অক্সিলারি ইকুয়েশন কি, অথবা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি জ্যাম বোর্ডে লিখে বলতে পারি যে এটা অক্সিলারি ইকুয়েশনটা বলতে হবে। মানে এমন কিছু যেটা খুবই ট্রিভিয়াল, মানে আপনি যদি মিনিমাম এফোর্টও দিয়ে থাকেন থ্রু আউট দ্য সেমিস্টার তাহলে যেন আপনি পারেন। আপনাকে ভাইভা আমি আটকানোর জন্য নিব না, আপনাকে ভাইভা আমি শুধু এটা টেস্ট করার জন্য নিব যে আপনি থ্রু আউট দ্য সেমিস্টার রেগুলার ছিলেন নাকি বসে বসে খালি টাইম পাস করছেন এন্ড চেক থেকে বা অন্য জায়গা থেকে সলিউশন কিনে টিনে দিয়ে দিচ্ছেন অ্যাসাইনমেন্টে, এইটি খালি টেস্ট করবো, দ্যাটস অল। আপনাকে কত মেরিটোরিয়াস আপনি বা আপনাকে জিনিসপত্র দিয়ে আটকানোর চেষ্টা এগুলো আমি কিছু করবো না, রাইট? খুব সিম্পল কোশ্চেন্স করবো। আপনি যদি রেগুলার স্টুডেন্ট হন, মোটামুটি থাকেন, রেগুলার থাকেন, তাহলে পারবেন। স্যার যারা হচ্ছে আমরা যারা কয়েকজন আছি যারা হচ্ছে রেগুলার ক্লাস করি, স্যার আমাদের জন্য কি কোনো এক্সট্রা বোনাস মার্কস আছে? স্যার অন্য স্যার সিএসসি 230 আমাদের হচ্ছে সিএসসি 230 হচ্ছে মুগ্ধ স্যার দিচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এই একটা ডিফল্ট বোনাস আপনারা পাবেন, সেটা হচ্ছে মানে আসলে বেসিক্যালি কোন সব মানুষই তো কিছু না কিছু বায়াসড হয়, তাই না? তো দেখা যায় যে আমি যাই করি না কেন, আমার দেখা যাবে আমি আমার ক্লাস করানোর সময় যেই জাতীয় কথাগুলো বেশি বেশি বলছি, প্রশ্ন দেখা যাবে ভাইভাতে ওইখান থেকেই করব। সো আপনাদের প্রায় প্রশ্নই দেখা যাবে কমন টমন পড়ে যাবে। সো আপনারা ভাইভাতে বাই ডিফল্ট 10 এ 10 করে পাবেন। হ্যাঁ, মানে আমার কোনো ফেভার দেওয়া লাগবে না, আপনারা ক্লাস করছেন বলে আপনাদের কোশ্চেন কমন পড়ে যাবে। সো ওইখানেই আপনারা হচ্ছে একটা এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছেন। যারা রেগুলার অ্যাটেন্ড করে না তারা এই বোনাসটা পাবে না, তারা হয়তো আর একটু কম পাবে। ওকে স্যার। ওকে, আর একটা কোশ্চেন ছিল। সেটা বলেন স্যার, অফ টপিক আর কি, মানে স্যার বাক্সে যেটা বললেন যে পরীক্ষায় যে নিউমেরিক্যাল ইনপুট আসবে, মানে কোন ধরনের হবে এটা নিউমেরিক্যাল ইনপুট? মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নাকি জাস্ট হচ্ছে নাম্বারস? মানে মোস্ট কেসে ব্যাপারটা একটা, আপনার ধরেন একটা কোন একটা এমসিকিউ কোশ্চেনই চিন্তা করেন যেটা অ্যানসার আসছে সে ফর एग्जांपल 10, তো আপনার হয়তোবা এতদিন চারটা অপশন থাকতো 10 11 12 13, আপনি 10 দাঁড়াইতেন, এখন 10টা জাস্ট ইনপুট দিতে হবে। এখন এই তাহলে এমসিকিউ বাদ দিয়ে ফরম্যাটটা করার কারণ কি? ফরম্যাটটা করার কারণটা হচ্ছে যে মাঝে কিছু প্রশ্ন আছে এমসিকিউ জন্য স্ট্যান্ডার্ড না। ফর एग्जांपल হয়তো অপশন দেখে বলে দেওয়া যায় যে এটার ভ্যালু এটাই হবে। হ্যাঁ, ওই ধরনের যে প্রশ্নগুলো দিতে পারতেছি না আমরা, সেই ধরনের প্রশ্নগুলো হয়তো আমরা নিউমেরিক্যাল ইনপুট ফরম্যাটে দিব। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বাট একটা মানে আমার সমস্যাটা হচ্ছে যে আমাদের হচ্ছে আর কি একটা কোর্স আছে আর কি স্ট্যাটিস্টিক্স এর, মানে আই এম নট কমপ্লেইনিং, বাট মানে ওখানে হয় কি মাঝে মধ্যে আর কি ডেসিমাল প্লেসে আর কি ভ্যালুগুলো একটু বেশি মানে কারেক্ট ভ্যালু দেওয়া যায় না আর কি, তখন আর কি আনসার পুরোটাই ভুল আসে। আচ্ছা, এইখানে কেসটা আলাদা হবে, এইখানে কেসটা আলাদা হবে। আপনাদের আসলে আপনারা ফাইনালের আগে একটা আপনারা একটা ইসের সুযোগ পাবেন, ট্রায়ালের সুযোগ পাবেন কুইজ 3 তে। কুইজ 3 তে একটা নিউমেরিক্যাল ইনপুট কোশ্চেন ইনপুট করা, 9টা থাকবে এমসিকিউ, একটা থাকবে নিউমেরিক্যাল ইনপুট। সো কুইজ 3 তে আপনাদের একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে। ওটা করতে গেলে দেখবেন মোস্ট কেসে আমি ইন্টিজার ভ্যালু চাবো, মানে ইভেন যদি একটা কিছু রেজাল্ট ইন্টিজার নাও হয়, ধরেন একটা কিছু রেজাল্ট হচ্ছে 17/3, একটা এক্সপ্রেশনের ফাইনাল অ্যানসার হচ্ছে 17/3, তো 17/3 তো হচ্ছে আপনি ক্যালকুলেটরে প্রেস করলে হয়তো বা 5.66667 আসে, রাইট? তো আমরা ওইখানে 5.66667 চাবো না, আমরা হয়তো বা বলবো যে the final answer is can be expressed as a by b where a and b are co-prime, input the value of a plus b. So আমরা মিন করতে চাবো যে 17/3 যা 34/6 ও তা। তো কাটাকুটি করার পর সবচেয়ে স্মলেস্ট যে ফরম্যাটটা আসবে ওই ফরম্যাটটা নিউমারেটর ডিনোমিনেটর ধরেন a আর b, ওই দুটোর অ্যাড করলে হয় 17 + 3 হচ্ছে 20 হয়, আপনি তখন ইনপুটে দিবেন 20। সো আমরা এমন ভাবে কোশ্চেনের ফাইনাল চেহারাটা চাওয়ার চেষ্টা করব মোস্ট কেসে যেন আপনার রেজাল্টটা হচ্ছে ইন্টিজারে আসে। হ্যাঁ, ডেসিমাল পয়েন্টে ঝামেলা যাতে আপনাকে যেতে নাই হয়। আর যদি ইন কেস এরকমও আসে তাহলে আমরা প্রশ্নটা এভাবে করব, ধরেন অ্যানসারটা একটু আগের কোশ্চেনটা, ধরেন অ্যানসার আসছে 5.6667, কোশ্চেনে বলা থাকবে হচ্ছে যে ওইটার নেক্সট গ্রেটেস্ট ইন্টিজারটাকে ইনপুট করো, হ্যাঁ, বা ক্লোজেস্ট ইন্টিজারকে ইনপুট করো, তখন আপনার অ্যানসার ইনপুট দিবেন হচ্ছে 6। সো কোনো না কোনো ভাবে চেষ্টা করা হবে ফাইনাল অ্যানসারটা যাতে ইন্টিজার হয়। আপনার কোশ্চেনের অ্যানসারটা হয়তো ইন্টিজার না, কিন্তু ইনপুট আলটিমেটলি একটা ইন্টিজারই দিতে হবে, এটা আমরা এনশিওর করার চেষ্টা করব। ওকে স্যার, বুঝছি। ওকে, আচ্ছা,
Sir, can we leave who doesn't have any question? Of course you can leave. আমার মনে হয় ঠিক আছে, আমরা এখন লিভ নিতে পারি। So, thank you, sir. ওকে, All right, sir. See you in the interview session. হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে। আমি রেকর্ডিং অফ করে আমি লিভ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। সব দোয়া করবে স্যার আমাদের জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ।